বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 7ই আগস্ট 2026। বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির প্রথম রিভিশন ক্লাস দেখেন। তো দণ্ডবিধিতে এই যে আমাদের সাজেশনের যে 1 নম্বর প্রশ্ন, এটা এমনি একটু দেখে নিবেন। এই ধরনের প্রশ্ন এখন আর খুব বেশি আসে না, আসার সম্ভাবনা নেই 99%, বাট তারপরে আমাদের জেনে যেতে হবে। দেখেন যে পেনাল কোডের বিধান অনুযায়ী অপরাধীদের কোন কোন দণ্ডে দণ্ডিত করা যায়, অপরাধীকে দণ্ড প্রদানের উদ্দেশ্য কি, কোন ধারায় অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায়। সো যারা প্রিলি পাস করছেন তার মানে অলরেডি আপনারা এই প্রশ্নের উত্তর জানেন। তো কোন কোন অপরাধে দণ্ডিত করা যায়? 53 ধারায় বলছে দণ্ড কয় প্রকার? 5 প্রকার। হ্যাঁ, কিছু বলবেন? দণ্ড 5 প্রকার। তো এই 5 প্রকার আপনি এখানে লিখে ফেলবেন, মানে কি কি লিখলেন। তারপরে 5 প্রকার কি কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড কারাদণ্ড আবার 2 প্রকার, সশ্রম বিনাশ্রম, তারপরে সম্পত্তি বাজেয়াপ্ত, এবং তারপরে হচ্ছে অর্থদণ্ড, নাকি? আর দণ্ড প্রদানের উদ্দেশ্য যদি বলেন, উদ্দেশ্য এই জায়গায় আপনি বানায় অনেক কথা লিখতে পারেন। দণ্ড প্রদানের অন্যতম উদ্দেশ্য হলো অপরাধীর শাস্তি দেওয়া, এবং এটা দেখে যাতে অন্য লোকজন ভয় পায় যে এই ধরনের অপরাধ যাতে সমাজে আর বৃদ্ধি না পায়। কখনো কখনো দণ্ড প্রদানের উদ্দেশ্য হচ্ছে কাউকে সংশোধনের সুযোগ দেওয়া। তো এরকম কয়েকটা আছে। বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি বজায় রাখা বা নিয়ন্ত্রণে রাখা, এইগুলাই মোটামুটি পড়লে পেরে যাবেন। মৃত্যুদণ্ডের বিধান আছে এমন ধারা সমূহ, 10টা ধারা। এই 10টা তো আপনার এমনিতেই জেনে রাখা উচিত। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 121, সৈনিক নাবিক বিদ্রোহ 132, নাকি? তারপরে আপনার মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী মিথ্যা সাক্ষ্য দিলে এবং মৃত্যুদণ্ড কার্যকর হলে 194, নাকি? তারপরে আপনার খুন করলে 302, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি খুন করলে 303, নাবালক উন্মাদ এরকম কাউকে যদি আপনি আত্মহত্যার প্ররোচনা দেন 305, নাকি? তারপরে আপনার ওই অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা যদি আপনি মাথা চোখ এগুলা বিনষ্ট করেন তাহলে 326 ক। 10 বছরের নিচের কোন শিশুকে অপহরণ করা, মৃত্যু, আঘাত বা অন্য কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে 364 ক। 364 আর খুন সহ ডাকাতি 396। সো এগুলা কিন্তু এমনি মনে রাখতে হবে। তারপরে খ নাম্বার প্রশ্ন যদি দেখেন, দণ্ডবিধিতে প্রতিরোধমূলক শাস্তির উপস্থিতিতে এবং সংশোধনমূলক শাস্তির অনুপস্থিতি সুস্পষ্ট। দেখেন আমাদের দণ্ডবিধির যে 53 ধারা, এই জায়গায় যে শাস্তি আছে এগুলা কিন্তু আপনারে ওই সংশোধনের সুযোগ দিচ্ছে না, জাস্ট প্রতিরোধ করতেছে। ধরেন একজনকে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয়, তার কি আর সংশোধনের সুযোগ আছে? যাবজ্জীবন কারাদণ্ড দিলেও সংশোধনের সুযোগ। আবার 5-10 বছরের কারাদণ্ড দিলেও দেখা গেছে ওই এমনিতে বাইরে ছিল ছোট অপরাধী, কিন্তু ওই থানায় ভেতরে গিয়ে বড় বড় অপরাধীদের সান্নিধ্য পাইছে, ওর অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হয়েছে যে এবার বাইরে এসে আরো বড় জিনিস ঘটাবো। তো ঠিক আছে, তো এই জন্যই এইরকম 2-4 কথা লিখলে পেরে যাবেন ইনশাল্লাহ। তবে নতুন একটা, নতুন তো না, এটা একটা অর্ডিন্যান্স আছে, দ্য প্রভিশন অফ অফেন্ডার অর্ডিন্যান্স 1960। এই আইনে বলছে যে যে সকল অপরাধের সাজা কম, সেই সকল অপরাধের ক্ষেত্রে প্রচলিত কারাদণ্ড না দিয়ে অপরাধীরা বলতে পারে, অনেক সময় বিচারকরা বলে যে তুমি এতগুলো গাছ লাগাবা, বা তুমি সমাজসেবা, এত মাস সমাজসেবা করবা, বা তুমি প্রতিদিন আগামী 6 মাস কোনো নামাজ কাজা করবে না। এই ধরনের মানে আপনার সংশোধনমূলক কোনো আদেশ দিতে পারে। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আসেন 2 নাম্বার, জেনারেল এক্সেপশন কি কি। জেনারেল এক্সেপশন, এখন এখানে একটা বিষয় দেখেন, জেনারেল এক্সেপশন কিন্তু আপনাদের মোটামুটি মানে এতদিনে আত্মস্থ করার কথা, আয়ত্ত করে ফেলানোর কথা। যে জেনারেল এক্সেপশন কি? জেনারেল এক্সেপশন হলো যে কার্যটি আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এখানে অপরাধজনক কার্য থাকলেও সেখানে মেন্স রিয়া বা গিলটি মাইন্ড ছিল না। তো সেই ক্ষেত্রে যিনি অভিযুক্ত তাকেই প্রমাণ করতে হয় যে এখানে অপরাধজনক কার্য আছে, বাট এটা আমি ইন্টেনশনালি করি নাই। এটাই বলা হলো সাধারণ ব্যতিক্রম। তো অন্যভাবে যদি বলি,
যে কোনো কাজকে অপরাধ হিসেবে গণ্য করতে হলে দুইটা উপাদান থাকা লাগে। মেন্স রিয়া মানে দোষী মন, আর একটা একটা সিরিয়াস মানে অপরাধজনক কাজ। এই দুইটার কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সেটাকে অপরাধ বলা যাবে না, দুইটাই থাকা লাগবে। কেমনে? আপনার ধাক্কা লেগে একজন পড়ে গেছে, ধরেন তার দাঁতই ভেঙে গেছে, এ জায়গায় অপরাধ হয়েছে, বাট ধাক্কাটা আপনি স্বেচ্ছায় দেন নাই। সো এখানে একটা সিরিয়াস আছে, মেন সিরিয়া নাই, অপরাধ হবে না। আবার আপনি মনে মনে পরিকল্পনা করছেন অমুকরে হত্যা করবেন, কিন্তু পরিকল্পনা আছে কিন্তু জীবনেও হত্যা করতে পারেন নাই, তাহলে এটাও অপরাধ হয় নাই। এখন আপনার বিরুদ্ধে মামলা কিন্তু ঠিক হবে, অপরাধজনক কার্যের জন্য মামলা হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে এই জায়গায় আপনার মেন সিরিয়া ছিল না, তখন এই দণ্ডবিধির যে সাধারণ ব্যতিক্রম রিলেটেড ধারা আছে এইগুলার আন্ডারে আপনারে প্রমাণ করতে হবে যে এই জায়গায় আপনার কোনো মেন সিরিয়া ছিল না, তাই আপনি সাধারণ ব্যতিক্রমের আওতায় ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবার অধিকারী। এই যে সাধারণ ব্যতিক্রম, তো এই সাধারণ ব্যতিক্রম আমাদের দণ্ডবিধির আছে চতুর্থ অধ্যায়। কত অধ্যায়? চতুর্থ অধ্যায় ৭৬ থেকে ১০৬। এবং এই ৭৬ থেকে ১০৬ এর এই দুইটা মানে এই ধারাগুলোকে দুইটা পরিচ্ছেদে আবার ভাগ করছে। পরিচ্ছেদ ১ হলো ৭৬ থেকে ৯৫, আর পরিচ্ছেদ ২ হচ্ছে ৯৬ থেকে ১০৬। তো সর্বপ্রথম আমরা চলে আসি ৭৬ থেকে ৭৬ থেকে ৯৫। তো এখানে আমাদের প্রথম যে দুইটা আপনাদের অনেকের খাতা আমি দেখছি ওই জায়গায় আপনারা ওই ৭৬ লিখছেন, ৭৭ লিখছেন, ৭৮ লিখছেন, তারপরে ৭৯ লিখছেন। বাট আমি যাদের পড়াইছি আপনারা এই জায়গায় ৭৬ আর ৭৯ এই দুইটা ধারা একসাথে আলোচনা করবেন, পারলে ৭৬ ৭৯ একসাথে টাইটেল দিবেন, ৭৬ আর ৭৯। ৭৬ আর ৭৯ অ্যাকচুয়ালি কি বলছে? ৭৬ আর ৭৯ বলছে যে ভুল দুই প্রকার, একটা হলো আইনগত ভুল আর একটা হলো ঘটনাগত ভুল। আইনগত ভুল কি ভাই? আইনগত ভুল হলো আইনে যা আছে সেটা আপনি ভুল করে যদি আইনে যেটা আছে আপনি ধরেন জানেন না, আইনে আছে হত্যা করা শাস্তিযোগ্য অপরাধ, এখন আপনি সরল বিশ্বাসে একজনের হত্যা করছেন, আপনার আসলেই ওই জায়গায় দোষী মন ছিল না, তবুও এটা অপরাধ বলে গণ্য হবে, কারণ আইনের ক্ষেত্রে আইনগত ভুলের ক্ষেত্রে এই জায়গায় সরল বিশ্বাসের সুবিধা আপনি পাবেন না। কিন্তু যদি আপনি সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করেন, ঘটনাগত ভুল কি? পুলিশ পূর্ণরে ধরতে গিয়ে পূর্ণবান্ডে ধরে নিয়ে আসছে, পুলিশ নাইম রে ধরতে গিয়ে আর আপনার সদল বিশ্বাস রে ধরে নিয়ে আসছে, এইগুলা হলো কি? ঘটনাগত ভুল, যে একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ করে ফেলছে সরল বিশ্বাসে। তো এই ক্ষেত্রে এই ভুলের কারণে যদি পুলিশের বিরুদ্ধে মামলা হয় তাহলে পুলিশ অব্যাহতি পাবে আপনার এই যে ৭৬ অথবা ৭৯, ৭৬ অথবা ৭৯। এখন ৭৬ ৭৯-তে কি আছে আমি কিন্তু এটা এখনো বলি নাই, তো জাস্ট আপাতত মনে রাখবেন ৭৬ এবং ৭৯ উভয় ক্ষেত্রেই কোন ভুলের সুবিধা পায়? ঘটনাগত। এখন ৭৬-এ বলছে যে যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা বাধ্য বলে সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করে, ৭৬ মানে হলো আইন দ্বারা বাধ্য। পুলিশ একজনকে ধরতে গিয়ে আর একজনের ধরে নিয়ে আসছে, পুলিশ তো ওরে ধরতে গেছিল, বাধ্য ছিল, তো একজনের ধরতে গিয়ে আর একজনের ধরে নিয়ে আসছে, তো এই ক্ষেত্রে পুলিশ করছে ঘটনাগত ভুল, পুলিশ অব্যাহতি পাবে ৭৬। আর ৭৯ হলো যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা সমর্থিত বলে, জাস্টিফাইড বাই ল, কোনো ঘটনাগত ভুল করে তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়? ৭৯টা। তাহলে একটা হলো আইন দ্বারা বাধ্য আর একটা হলো আইন দ্বারা সমর্থিত। যদি বলেন স্যার আইন দ্বারা সমর্থিত, এটা আবার কেমনে? এটা এইভাবে হয় যে আপনি ওই আমরা জানি যে একজন সাধারণ ব্যক্তিরও গ্রেফতারের অধিকার আছে কিন্তু সে বাধ্য না। রাস্তায় মিলন আর নাইম গাজী মারামারি করতেছে, দেখলেন যে মিলন ঘুষি দিয়ে নাইম গাজীর নাক ফাটাই ফেলছে, তাড়াতাড়ি মিলন দিয়ে আপনি থানায় ধরে নিয়ে গেছেন যে ওনার এই যে অপরাধ করছে আমলযোগ্য এবং জামিন অযোগ্য। এখন মিলন বলতেছে ভাই আপনি তো মারামারি শেষ অংশ দেখছেন, প্রথম অংশ তো দেখেন নাই, এই জায়গা তো আমি মারা যেতাম যদি তারে আমি এই 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 আঘাতটুকু না করতাম, আমি তো আত্মরক্ষার অধিকার প্রয়োগে কাজ করছি, কিন্তু আপনি তো আমার ধরে নিয়ে আসছেন। সো আপনি যে ধরে নিয়ে আসলেন আপনি বলবেন যে আমি অব্যাহতি পাবো, আমি সুবিধা পাবো দণ্ডবিধির কত ধারা? ৭৯ ধারা।
তো 76 আর 79 আশা করি বুঝতে পারছেন। 77টা হলো যে বিচারকের কার্য। এখন বিচারকের কার্য মানে হলো তার বিচার কার্য সম্পাদন করলে কার্যটা করছে, এবং এটা কিন্তু তার বিচার কার্য রিলেটেড হইতে হবে, বুঝছেন? আমাদের গত মানে আমাদের গোপালগঞ্জে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। ওই বিচারক মহোদয় পেপারওয়েট নিক্ষেপ করছে একজন সাধারণ শিক্ষানবিশ আইনজীবীর উপরে। এখন বিচারক মহোদয় যদি বলে যে আমি ভাবছিলাম অমুক আইনে এই পেপারওয়েট নিক্ষেপের কথা আছে, সরল বিশ্বাস, উনি যদি সরল বিশ্বাস প্রমাণ করতে পারে তাহলে উনি অব্যাহতি পাবে কত ধারায়? 77 ধারায়। বাট অ্যাকচুয়ালি কোনো আইনেই এই নিক্ষেপের কথা নাই। যাই হোক, তো বিচারক, এখন আপনি বিচারক হলেই যে সবসময় 77 ধারার সুবিধা পাবেন বিষয়টা তাই না। বিচারক যদি তার ওয়াইফের কাছে যৌতুক চায়, বিচারক যদি ইয়াবা সহ ধরা খায়, বিচারক যদি একজনকে হত্যা করে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 77-এর সুবিধা সে পাবে না। কেন পাবে না? কারণ এটা তো তার অফিসিয়াল দায়িত্ব পালনকালে এই কার্য করে নাই, বুঝছেন? 78 হলো যে আদালতের রায় অনুসারে অন্য কোনো ব্যক্তি যদি কাজ করে, যেরকম জল্লাদ, আদালতের রায় অনুসারে জল্লাদ ফাঁসি কার্যকর করছে, তাহলে জল্লাদ অব্যাহতি পাবে কত ধারায়? 78 ধারায়। আমাদের 80 ধারা যদি দেখি, 80 ধারা হলো আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা। আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা, আইনানুগ কার্য মানে হলো আপনি আইনগতভাবে একটা কাজ করতেছেন এবং ওই কাজ করার কালে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা আপনি ইন্টেনশনালি করেন নাই, যেখানে আপনার কোনো নেগলিজেন্স ছিল না। আপনি কুড়াল দিয়ে কাট কাটতেছিলেন, কাট কাটার আগে কুড়ালটা আপনি ঠিকঠাক ভাবে চেক করে নিছেন, তারপরেও দুর্ঘটনা ঘটে গেছে, আপনি অব্যাহতি পাবেন কত ধারায়? 80 ধারায়। আর যদি আপনার নেগলিজেন্স থাকে তাহলে কিন্তু আপনি 80 ধারার সুবিধা পাবেন না। 81 ধারা এমনিই মনে থাকার কথা, বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য যদি নিরুপায় হয়ে ক্ষুদ্রতর ক্ষতি করে। বৃহত্তর ক্ষতি মানে হলো আপনি ওই বইতে যে উদাহরণ আছে যে জাহাজ নোঙর ফেলবে, এখন নোঙর ফেলার জন্য তাকে হয় ডানে অথবা বামে যাওয়া লাগবে। এখন ডানে বড় একটা নৌকা আছে, ওই নৌকায় যাত্রী অনেক বেশি, আর বামে আছে ছোট একটা নৌকা, ওই নৌকায় যাত্রী কম। আপনি যদি ওই বেশি যাত্রীদের বাঁচানোর জন্য কম যাত্রীর ক্ষতি করেন, তাহলে আপনি অব্যাহতি পাবেন 81 ধারায়, বুঝছেন? বিরাশি এবং 83 ধারা শিশুর কার্য। 82 ধারাই বলছে যে যার বয়স এক্সাক্ট 9 ইয়ার্স, মানে সর্বোচ্চ 9 বছর, 9 বছর পর্যন্ত শিশু সে যে অপরাধী করুক না কেন, সে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। ধরেন 8 বছরের শিশু যদি একজনের হত্যা করে আর এক শিশুরে, বলেন তো তার অপরাধ হয়েছে কিনা? সে অব্যাহতি পাবে কত ধারায়? 82 ধারায়। তবে যার বয়স একেবারেই 9 বছর, 9 বছরের কম হলে 82 সুবিধা পাবেন, কিন্তু এক্সাক্ট 9 ইয়ার্স হলে 9 বছরের সুবিধা পাবেন না। আর 83 ধারায় বললো যে 9 বছরের বেশি 12 বছরের কম, কিন্তু সে অপ্রকৃত বা অপরিণত বোধ শক্তি সম্পন্ন। অপরিণত বোধ শক্তি সম্পন্ন মানে স্বাভাবিক যে তার বুদ্ধি থাকা দরকার, পাগল না ধরেন, কিন্তু তার স্বাভাবিক বুদ্ধি নাই, এই ক্ষেত্রে সে অব্যাহতি পাবে কত ধারায়? 83 ধারায়। আপনার ওই তাহলে 82-83 পার্থক্য কি বুঝেন? ওকে। আমাদের এখানে কেউ অপরিণত বোধ শক্তি সম্পন্ন স্টুডেন্ট আছেন নাকি? আছেন, মাঝে মাঝে আপনাদের কর্মকাণ্ড মনে হয়, সমস্যা নাই, অব্যাহতি পাবেন। আচ্ছা দেখেন, 84 ধারা অপ্রকৃতস্থ বা উন্মাদ ব্যক্তির কার্য। এখন এই যে অপ্রকৃতস্থ বা উন্মাদ ব্যক্তি, সে যখন কোনো অপরাধ করছে ওই মুহূর্তে তাকে অপ্রকৃতস্থ থাকতে হবে বা উন্মাদ থাকতে হবে, এবং শুধু অপ্রকৃতস্থ বা উন্মাদ থাকলেই হবে না, ওই সময় যে কার্যটি সে করছে ওই কার্যের পরিণতি বুঝতে সে সক্ষম ছিল না। অর্থাৎ পাগল যদি বুঝে যে এর মাথায় বাড়ি দিলে মারা যাবে, তাহলে পাগল হইলেও সুবিধা পাবে না, বুঝেন? কিন্তু পাগল যদি ওই মাথায় বাড়ি দিলে যে মারা যাবে এই ব্যাপারটা আসলেই সে
বুঝে না, তাহলে কিন্তু পাগল 84 ধারার সুবিধা পাবে। বুঝেন নাই? ভাবতেছেন স্যার পাগল কি বুঝে? হ্যাঁ বুঝে, অনেক পাগল এমনি মাথা ঠিক নাই কিন্তু বুঝে যে এর বাড়ি দিলে মারা যাবে, সেই ক্ষেত্রে কিন্তু সে 84 ধারার সুবিধা পাবে না। আচ্ছা জি, আচ্ছা কানেও শুনে না, কথাও বলে না, কিন্তু সেই ইশারায় যদি বুঝে। হ্যাঁ, পাগল হলো এক পাগল যে কিছুই বোঝে না, তার ইশারা দিলেও বোঝে না। আচ্ছা, আর আমরা চলে আসি 85 ও 86 দ্বারা। 85 ও 86, আর গতকাল কিন্তু এই পাগলের বিষয়ে আমরা পড়ছি লুনাটিকের বিচার পদ্ধতি 34তম অধ্যায় 464 থেকে 475, মনে আছে? ওই ম্যাজিস্ট্রেট আদালত সিভিল সার্জনরে দিয়া বা মেডিকেল অফিসারে দিয়ে পরীক্ষা করে বিচার কার্যক্রম স্থগিত রাখবে 464, সেম কাজ দায়রা আদালত করবে 465, লুনাটিকরে জামিনে মুক্তি দিবে 466, তারপর লুনাটিকরে খালাস দিবে 470। পারবেন না ইনশাল্লাহ? যদি আসে পাগল বা উন্মাদ ব্যক্তির বিচার পদ্ধতি আলোচনা করুন, এই যে যা যা বললাম এইগুলো আলোচনা করে দিবেন। আসেন আমরা চলে আসি মাতাল ব্যক্তির কার্য। মাতাল, এখন মাতাল যে শুধু মদ খেয়েই মাতাল হয় বিষয়টা তা না, নেশা জাতীয় যে কোনো জিনিস খেয়ে যদি কেউ মাতাল হয় তাহলে মাতাল ব্যক্তি কার্য, তিনি যদি ওই কাজের প্রকৃতি সম্পর্কে বুঝতে অক্ষম হয় এবং তিনি যদি মাতাল হয়ে থাকেন নিজের ইচ্ছার বিরুদ্ধে, কি বলেন, নিজের ইচ্ছার বিরুদ্ধে, তাহলে মাতাল ব্যক্তি অব্যাহতি পাবে 85 টা। বোঝা যায় না? মাতাল আর উন্মাদ এক কেন হবে ভাই? মাতাল মানে সে এমনিতে ভালো মানুষ কিন্তু কিছু নেশা জাতীয় একটা দ্রব্য খাইয়ে তারে মাতাল করছে, এবং মাতলামি তো একটা নির্দিষ্ট সময় পর কেটে যাবে, সে সুস্থ হবে। আর উন্মাদ তো তারে কিছু খাওয়াই না, এমনি সে উন্মাদ। বুঝছেন? তাহলে মাতাল 85 দ্বারাই বলছে যদি কেউ অনিচ্ছাকৃত মাতাল হয় তাহলে সে 85 দ্বারাই অব্যাহতি পাবে, আর স্বেচ্ছায় মাতাল হলে সে এই জেনারেল এক্সেপশনের সুবিধা পাবে না। এটা হলো কত? 83। এখন যদি আবার অনেকে বলেন স্যার অনিচ্ছাকৃত মাতাল আবার কি? অর্থাৎ আমরা এই জায়গা মোটামুটি কারে ধরবো, একজনে ধরে ধরেন লুৎফর সাহেবরে ধরিয়া আমরা ওনারে ওই একটা কিছু খাওয়াই দিছি, উনি এই নিচে যায় মাতলামি করতে করতে অমুকের মাথা ফাটাইছে, অমুকে ধরে টান দিছে। এখন তাহলে লুৎফর সাহেবের বিরুদ্ধে যদি মামলা হয় উনি অব্যাহতি পাবে কত দাঁড়ায়? 85 দাঁড়ায়, কারণ উনি এই মাতালটা নিজে হয় নাই, অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। আর যদি কেউ ওই যে নিজে নিজে খাইছেন, খাওয়ার পর এখন মাতলামি কইরা যদি কোনো অপরাধ করেন তাহলে কিন্তু সে 85 দ্বারা সুবিধা পাবে না, এই কথা বলছেন 86-তে। তাহলে আশরাফুল 85 আর 86 পার্থক্য কি বলেন? অইচ্ছাকৃত নেশা জাতীয় ধরেন বাপ্পারাজের মতো প্রেমে শেখা খাইয়া এখন এত কষ্ট সে মদ খাইছে অনিচ্ছাকৃত এই কষ্ট গুলার জন্য, এখন বাপ্পারাজ কি 85 দ্বারা সুবিধা পাবে কিনা? সে যদি আদালতে বোঝায় যে অমুক মানে কষ্ট দিয়েছে এই কারণে খাইছি, নাহলে তো আমি খাতাম না, হবে? হবে না। দেখেন আমরা চলে আসি 87 দ্বারা, ভলেন্টি নন ফিট ইনজুরিয়া। আপনার এই ধরনের প্রশ্ন আসতে পারে যে যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার আলোকে এই নীতিটি আলোচনা করুন। যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না। আমাদের এই শীটে কিন্তু এই প্রশ্ন নাই, প্রশ্ন লেখা নাই, আমি পড়ানোর সময় বলতেছি, বা ভলেন্টি নন ফিট ইনজুরিয়া নীতিটি আলোচনা করুন। অনেকেই কিন্তু জানে না যে এই জিনিস কোথায় আছে। যে সম্মতি দেয় অর্থাৎ কোনো কাজে যার সম্মতি নেওয়া হয়েছে পরবর্তীতে যদি সেখানে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ওই লোক আপনাকে দায়ী করতে পারবে না, বরং আপনি বলবেন যে আপনি সম্মতি দিয়েই এই কাজে আসছেন, এখন আমার দায়ী করা যাবে না। এই যে যে সম্মতি দেয় সে সে ক্ষতিগ্রস্ত হয় না, এই নীতি আলোচনা করছে 87, 88, 89 আর কত বলেন? 90। 87, 88, 89, 90। সো এখানে কেমনে, আর এর ব্যতিক্রম যদি বলি সেটা হলো 92, মানে সরি
87, 88, 89 তিনটা ধারাই হচ্ছে আপনার ভলেন্টিন অনফিট ইনজুরি, এই জায়গা হলো সম্মতি দেয়। আর এর ব্যতিক্রম হলো 90, ব্যতিক্রম হলো 90। কিভাবে? আমরা একটু আসি। প্রথমে বলছে 87 ধারা। 87 ধারায় হলো 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে যদি কোনো কার্য করা হয় এবং সেই কার্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ওই যে ব্যক্তি সম্মতি দিল সে অন্য ব্যক্তিরে দায়ী করতে পারবে না। কিভাবে? আমরা এখানে যারা আছি সবার বয়স 18 বছরের বেশি। ধরেন আমি আপনাদের বললাম যে চলেন আজকে তো আষাঢ়ের বৃষ্টি নামতেছে, আমরা ফুটবল খেলি। এখন ফুটবল খেলতে দেখা গেল যে মাঠ পিচ্ছিল, পড়ে গিয়ে আপনাদের অনেকের একজনের পা ভেঙে গেছে। ভেঙে গেলে এখন আপনারা ওই যার পা ভেঙে গেছে উনি আমাকে দায়ী করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি এই জায়গায় আপনারা জোর করে খেলাইনি, আপনি তো সম্মতি দিয়েই খেলতে আসছেন। তো এই ক্ষেত্রে 87 ধারা অনুসারে আমি অব্যাহতি পাবো। তবে যদি খেলার সময় আপনারা স্বেচ্ছায় কেউ আঘাত দিয়ে থাকে, ফাউল প্লে করে, তাহলে কিন্তু 87 ধারার সুবিধা পাওয়া যাবে না। তাহলে 87 ধারায় কয় বছরের বেশি বয়স্ক ব্যক্তির? 18 বছর বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে যদি কার্যটি করে। বইতে উদাহরণ আছে যে দুইজন ওসি খেলতে মানে তরবারি দিয়ে খেলার জন্য একমত হয়েছে। 88, 88 হলো যে 12 বছর বা তার বেশি, 12 বছর অথবা তার বেশি বয়স্ক ব্যক্তির সম্মতি নিয়ে তার মঙ্গলার্থে যদি কোনো কাজ করে, সম্মতি নিয়ে মঙ্গলার্থে। মনে রাখবেন ডাক্তারের কাছে রোগী গেছে এবং ডাক্তার বলছে যে আপনার এই জায়গায় অপারেশন করা লাগবে এবং রোগী সম্মতি দিছে, তাহলে রোগীর বয়স কত? 12 বছর বা তার বেশি। এবং এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কত ধারায়? 88। তবে এই জায়গা ডাক্তারকে দেখাতে হবে এই জায়গা তার কোনো নেগলিজেন্স ছিল না। আপনি ধরেন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনারে বললো যে আপনার হার্টে অপারেশন করা লাগবে, আপনার বয়স 12 বছর বা তার বেশি। ডাক্তারের কাছে যে কোনো অপারেশনের আগে ওনার সম্মতি ফর্ম নাই, দেখে নিবেন। ওই সম্মতি ফর্মে হয় যে পেশেন্ট সে স্বাক্ষর করে, নাহলে পেশেন্টের যে প্রতিনিধি আছে সে স্বাক্ষর করে। তো আপনি পেশেন্ট হিসেবে যদি স্বাক্ষর করেন এবং পরবর্তীতে দেখা গেল যে আপনার ওপেন হার্ট সার্জারি সফল হয় নাই, তো ডাক্তাররে আপনি দায়ী করতে পারবেন না, কারণ রোগী এখানে সম্মতি দিয়েছিল কত ধারায়? 88 ধারায়। তাহলে 87-তে কয় বছরের বেশি বয়স্ক ব্যক্তি? 18। আর 88-তে 12 বছর বা তার বেশি। আচ্ছা, এবার আসি 89। 89-তে হলো 12 বছরের কম বয়স্ক ব্যক্তির তো সম্মতি দেওয়ার যোগ্যতা নাই, তাইলে সম্মতি দিবে তার অভিভাবক। বা পাগল বা উন্মাদ ব্যক্তি তো সম্মতি দেওয়ার যোগ্যতা নাই, তাহলে সম্মতি দিবে কে? তার অভিভাবক। ওই ডাক্তারটাই মনে রাখবেন যে ডাক্তারের কাছে গেছে, বললো যে আপনার ছেলের এমন অসুখ হয়েছে, অপারেশন করা লাগবে। অভিভাবক কি দিছে? অভিভাবক ওই লাইটটা দিয়ে দেন নাইম গাজী। অভিভাবক সম্মতি দিছে যে আপনি করেন, আপনি করেন, ঠিক আছে, আপনি করেন, ওই যে ওইটা, হ্যাঁ, আপনি অপারেশন করেন। এবং পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ডাক্তার অব্যাহতি পাবে কততে? 89। 89, 89। তাহলে স্বয়ং রোগী সম্মতি দিলে ডাক্তার অব্যাহতি পাবে 88, আর অভিভাবক দিলে 89। যদি পাগল ব্যক্তির অভিভাবক দেয় 89। ঠিক আছে। আচ্ছা, 88, 87, 88, 89 তো পড়লাম। এখন আমরা এই জায়গা যদিও 92 ধারাটা একটু পড়ি। 92 ধারায় বলছে কি, যে যখন কারোরই সম্মতি নেওয়ার সুযোগ ছিল না, না ছিল রোগীর, না ছিল অভিভাবকের, বরং ডাক্তার সাহেব সরল বিশ্বাসে এবং মঙ্গলার্থে কার্যটি করেছে, তাহলে সেই ক্ষেত্রে অব্যাহতি পাবে 92। 92-তে মোট 3টা উদাহরণ আছে। যে একজন রোগীকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সড়ক দুর্ঘটনার পরে, এখন ডাক্তার ইমার্জেন্সিতে যারা আছে তারা দেখতেছে এই রোগীর এখনই মাথায় অপারেশন করা দরকার, বাট রোগীরও সম্মতি নাই, রোগীর সম্মতি নেওয়ার সুযোগ নাই, কারণ সে তো অচেতন অবস্থায় আছে। আর এই রোগীর অভিভাবককে তাও জানার সুযোগ না। এগুলা যদি জানতে যায় তাহলে রোগীর অবস্থা আরো খারাপ হতে পারে। তাহলে ডাক্তার অব্যাহতি পাবে 92। কারোরই সম্মতি দেওয়ার সুযোগ না থাকলে কত? 92। আর একটা উদাহরণ হচ্ছে যে একেবারে ঘরের টপ ফ্লোরে আগুন ধরছে বা পুরো বিল্ডিং এ আগুন ধরছে, এখন একজন উপর থেকে শিশুরে রক্ষা করে নিচে কম্বল নিয়ে দাঁড়ানো লোকদের উপর নিক্ষেপ করছে, তো এই ক্ষেত্রে যে নিক্ষেপ করলো সে অব্যাহতি পাবে কততে? 92। আর একটা উদাহরণ হলো যে
যে বাঘে নিয়ে গেছে, সুন্দরবন ঘুরতে গেছিলেন, ওই একটু বনের গভীরে চলে গেছেন, বাঘে আপনারে মোটামুটি নিয়ে যাচ্ছে। এখন গানম্যান যখন গুলি করবে তখন তো আপনার সম্মতি নেওয়ার সুযোগ নাই। আবার আপনার অভিভাবকরা যে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে বাঘ তো ওনারা নিয়ে যাচ্ছে, গুলি কি করবো কিনা, এই সুযোগ কিন্তু নাই। এবং গানম্যান যদি গুলি করে তাহলে গানম্যান অব্যাহতি পাবে কত ধারায়? 92 ধারায়। তাহলে 92-তে কারোরই সম্মতি নেওয়ার কি ছিল না, সুযোগ ছিল না। তাহলে 87-তে নিছিল কয় বছর বেশি? 18 বছর বেশি। 88-তে কত? 12 বছর বা তার বেশি। 89-তে 12 বছরের কম বয়স্ক ব্যক্তির সম্মতি দেওয়ার যোগ্যতা নাই, দিবে কে? অভিভাবক। আর 92-তে কার সম্মতি? কারোর সম্মতি নেওয়ার সুযোগ ছিল না। এবার যেটা হলো যে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া, যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, এটার ব্যতিক্রম হলো 90 দ্বারা। মানে সম্মতি দিলেও দায়ী করা যাবে। আমি সম্মতি দিছি তবু আমি দায়ী করতে পারবো। আমি যদি দেখাই যে আমারে সম্মতি নিছে আমার ভয় দেখাইয়া, আমার মিথ্যা বর্ণনা দিয়ে, আমি তখন অচেতন অবস্থা, আমি পাগল ছিলাম, আমি মাতাল ছিলাম, সেই সময় আমার সম্মতি নিছে। এই যে দেখেন 90-তে বলছে যে ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি, বিষয়ের ভুল বর্ণনার কারণে প্রদত্ত সম্মতি, অপ্রকৃতস্থ ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, মাতাল ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি, 12 বছরের কম বয়স্ক ব্যক্তি কর্তৃক প্রদত্ত সম্মতি। তাহলে যদি আপনারা বলে যে কত বছর বয়স্ক ব্যক্তির সম্মতি দেওয়ার যোগ্যতা নাই? 12 বছরের কম। এবং এখানে দারুণ একটা উদাহরণ আছে, সাপুরিয়া। আমাদের এই 1860 সালের উদাহরণ, বাট এই 2026 সালে এসেও প্রাসঙ্গিক। দেখবেন যে বর্তমানে আমরা এমন লোকজন আছি যে ভাইরাল হওয়ার নেশায় এমন এমন ভিডিও করি। দেখা গেল যে আপনি গেলেন সাপুরিয়ার কাছে, সাপুরিয়ার কাছে বললো যে আপনি সাপের বিষ তুলতে পারেন। সাপুরিয়া আপনার বলতেছে আমি সব সাপের বিষ তুলতে পারি, তাহলে ভিডিও করেন, আপনিও ভাইরাল হন আমিও ভাইরাল হই। এখন বিষ খাওয়ার পরে সাপুরিয়া আর বিষ তুলতে পারে নাই, এখন ওই লোক তো মারা গেছে। এখন ওই লোক তাইলে অব্যাহতি পাবে, মানে সাপুরিয়াকে অব্যাহতি পাবে। সাপুরিয়া যদি বলে মুক্ত সম্মতি দিছিল বাট সাপুরিয়া সম্মতি আদায় করছে কেমনে? ভুল বর্ণনা দিয়া। তো সেই ক্ষেত্রে সাপুরিয়া বলতে পারবে না জমুক সম্মতি দিছে, কারণ ওই সম্মতির কোনো কি নাই, আইনগত ভিত্তি নাই। কত ধারা? 90 ধারা। টিপাস বাইন্দে দেন দি মাইক্রোফোন। টিপাস বাইন। জি স্যার। ধরেন আপনাদের প্রশ্ন আসছে যে ভলেন্টি নন ফিট ইনজুরিয়া বলতে কি বোঝায়, দণ্ডবিধির প্রাসঙ্গিক বিধান উল্লেখ পূর্বক আলোচনা করুন। তাহলে কতটুক লিখবেন বলেন? স্যার তখন 76 থেকে আপনার লিখতে হবে 100 ইসের আপনার 95। বলতে দেন 76 থেকে 76 না, 76 থেকে 106 নাকি 95 স্যার না, লিখলে হবে? স্যার হচ্ছে ইসের 87 থেকে হলো 95 পর্যন্ত। 87 থেকে 95। জি স্যার। দেখি হেলাল কি বলে। হেলাল স্যার 87 থেকে 89 স্যার, আর এইটার ব্যতিক্রম হচ্ছে 92 স্যার। আচ্ছা, ভলেন্টি নন ফিট ইনজুরি কি হেলাল একটু বলেন তো। স্যার এইটা হচ্ছে যে আহ, স্যার মানে এটা হচ্ছে একটা সম্মতির মতো প্রায় স্যার, যে কাউকে যে আঘাত পায় তাকে যদি ট্রিটমেন্ট করা হয় বা ই করা হয় স্যার, এই ক্ষেত্রে ব্যবহার করা হয় স্যার। সম্মতির মতো কেন, সম্মতি না কেন? স্যার সম্মতি তো 18 বছরের বেশি যে হয় সে, বা 12 বছরের বেশি সে দিতে পারে, কিন্তু তার নিচে হয়তো সে দিতে পারে না, তার অভিভাবক দেয় না সম্মতি। জি স্যার। 18। আমাদের এবারের পিলিতে প্রশ্ন আসছে যে কত বছরের বয়স্ক ব্যক্তির সম্মতি দিলে সম্মতি বলে গণ্য হবে বা হবে না? 18? না স্যার 12 স্যার, 12 স্যার। 12 বছর? জি স্যার। কারণ 90 ধারায় বলছে কত? 12 বছরের 12 বছর নিচে স্যার। কেউ দিলে সম্মতি জি হবে স্যার। না, কিন্তু 12 বছরের পর্যন্ত বা 12 বছর মানে থেকে তার 12 বেশি থেকে বয়স্ক বেশি, জি ব্যক্তির স্যার। সম্মতি দিলে সম্মতি হবে। তো যেটা আপনারা বলতে পারেন নাই ভলেন্টি নন ফিট ইনজুরি, এই কথার আক্ষরিক অর্থ হলো যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, হয় না, যে সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না। হয় না। যদি বলে এই নীতি আলোচনা করছে কত কত ধারায়? 87, 87, 88, 89। যদি বলে এই নীতির ব্যতিক্রম কত? 90। বুঝছেন হেলাল? জি স্যার।
পেছনে কে বুলবুল নাকি? বুলবুল সাহেব, 87, 88, 89 সাথে 92 ধারার পার্থক্য কি বলেন? স্যার এগুলো সম্মতি আর ওইটা সম্মতি থাকে না স্যার। কিরকম থাকে না বলেন? স্যার এটা 92 তো হঠাৎ করে আকস্মিক ভাবে একটা ঘটনা ঘটতেছে, তখন আর সম্মতি নিয়ে সুযোগ থাকে না। আর এগুলো তো সম্মতি নিয়ে করতেছে স্যার। আচ্ছা, অনলাইনে কে যেন একটা প্রশ্ন করতে চান না, সাদ্দাম সাহেব বোধহয়। কি প্রশ্ন আছে সাদ্দাম সাহেব বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এখানে বিষয়টা বুঝতে পেরেছি, একটা জায়গায় আমার কনফিউশন, সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় না, যে সম্মতি দেয় সেই ক্ষতিগ্রস্ত হয় না। এখন এইখানে ব্যাখ্যাগুলো পড়লে তো এটা বুঝি যে সম্মতি দেয় তার তো ক্ষতিগ্রস্ত হয়। এখন এই ক্ষতিগ্রস্তটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে আর কি স্যার, এই জায়গাটা আমি বুঝতে পারছি না। ধন্যবাদ। উনি প্রশ্ন করতেছে যে 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 সম্মতি দেয় সে ক্ষতিগ্রস্ত হয় না, বাট আমি তো ডাক্তারের কাছে গিয়ে আমার 1 চোখ নষ্ট হয়ে গেছে, তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হইলাম, কিন্তু ভাষা কেন ক্ষতিগ্রস্ত হয় না? আপনারা কেউ বলতে পারবেন? উত্তর পারবেন? হ্যাঁ, দেন ওনার মাইক্রোফোন দেন। এই লুৎফুন্নারে মাইক্রোফোন দেন, বলেন। স্যার এটা আপাত দৃষ্টিতে ক্ষতি হচ্ছে, কিন্তু আইনগতভাবে তো এই ক্ষতিটার জন্য অপর পক্ষের কোনো দায় থাকে না, এই জন্য। ধন্যবাদ। ক্ষতি তো আমার হয়েছে, কিন্তু এই ক্ষতি বাবদ আমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবো না। কারণ কি? কারণ আমি সম্মতি দিছিলাম। বুঝছেন? এই জায়গা বুঝাচ্ছে যে ক্ষতি আমার হয়েছে, কিন্তু এই ক্ষতি বাবদ তার বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নিতে পারবো না, কারণ আমি এই জায়গায় সম্মতি দিছিলাম। বুঝতে পারছেন সাদ্দাম সাহেব? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি। তো আশা করি পারবেন। এই যে যে আমরা যে জেনারেল এক্সেপশনের যে ধারাগুলো, এগুলা কি মুখস্থ করবেন? এই জায়গা মুখস্থ করে কিন্তু আপনি লিখতে পারবেন না, কারণ ওই একটা ধারা যেভাবে মুখস্থ করবেন ওইভাবে ওই হলে গিয়ে লেখার কোনো সম্ভাবনা নাই। তাইলে ওই আপনার এক প্রশ্ন লিখেই হল থেকে বের হইতে হবে, যদি জেনারেল এক্সেপশন দিয়ে দেয়। সো আমরা চলে আসি 91 ধারা। 91 ধারা খুব সহজ। যে কাজ শুরু থেকেই অপরাধ, সম্মতি কখনো সেই কাজকে বৈধতা দিতে পারে না। আপনার ওই গর্ভপাত করানো, কজিং মিসক্যারিজ, এটা শুরু থেকেই অপরাধ। আপনি যতই সম্মতি দেন না কেন, এটা কখনোই বৈধ করা যাবে না। আমরা 93 ধারায় চলে আসি। কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ, সরল বিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ নয়। ধরেন আমি আপনাদের পরীক্ষার খাতা দেখে বা ক্লাসের পারফরমেন্স দেখে বললাম যে এতদিন কি করলেন, আপনার দ্বারা উকিল হওয়া সম্ভব না। এই কথা শোনার সাথে সাথে আপনি মোটামুটি অসুস্থ হয়ে গেছেন, স্ট্রোক করছেন, কাঁপতে কাঁপতে পড়ে গেছেন, সিঁড়ি থেকে পড়ে হাত ভেঙে গেছে, দাঁত পড়ে গেছে, আমার বিরুদ্ধে যে মামলা করছেন যে উনি আমার এই কথা বলছেন, বা ডাক্তার বলল যে আপনি আর বাঁচবেন না বেশি দিন। হ্যাঁ, ডাক্তার তো আপনারে সরল বিশ্বাসে বলছে, কোনো ক্ষতি করার উদ্দেশ্যে বলে নাই। এখন আপনি আবার অনেকে বলবেন স্যার আমি যে বাঁচবো না, এইটা কেমনে সরল বিশ্বাসে হয়? ডাক্তার অনেক সময় সরল বিশ্বাসে বলে যাতে আপনার লাইফ স্টাইল এই কথা শুনে সাথে সাথে কি করেন, চেঞ্জ করেন, কিন্তু আপনি ওই কথা শুনে শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনি বেশি দিন বাঁচবেন না এই কথা যে কেউ বলতে পারে। আমাদের এই দুনিয়ার জীবনে একটা জিনিস হচ্ছে চিরন্তন সত্য, সেটা হলো আমরা বেশি দিন বাঁচবো না, মারা যাবো, এটাই তো সত্য নাকি ভাই? আজ হোক বা কাল হোক। তাহলে ডাক্তার যদি এটা সরল বিশ্বাসে বলে তাহলে কোনো অপরাধ হয় না। আর আমি যদি মনে করি যে পিপাস ভাই এমনি হলো কাপাকাপি অবস্থা, ওরা আর একটু খুশাই বলি যে হবে না, তাহলে আবার আমি কিন্তু 93 ধারার সুবিধা পাবো না। এই আর কি। যে ধারাটা জেনারেল এক্সেপশনের মধ্যে শুধু ধারা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তার মধ্যে একটা হলো 94 ধারা। 94, এবং এই 94 কিন্তু আপনি যদি বুঝেন তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক আমি ইনশাল্লাহ উত্তর করতে পারবো। 94 ধারা হলো যে কাউকে ভয় দেখাইয়া যদি কোনো কাজ করানো হয়। এখন এই ভয়টা হতে হবে তাৎক্ষণিক মৃত্যুর ভয়। তাহলে যারে আমি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া কোনো কাজ করাইলাম, ওই ব্যক্তি অব্যাহতি পাবে 94 ধারায়। অর্থাৎ আমি যদি মিলনরে বলি যে মিলন আপনি অমুকের ঘরে আগুন দিয়ে আসেন, নাইলে আপনার এখনই গুলি করে মেরে ফেলবো। মিলন মৃত্যুর ভয়ে যায় অমুকের ঘরে আগুন দিছে,
তাহলে এই ক্ষেত্রে মিলন অব্যাহতি পাবে কত ধারায়? 94 ধারায়। কারণ মিলনে কি ভয় দেখাইছে? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। মিলনে যদি বলি যে প্রবাসে ধরে ওই নদীতে ফেলে দেন, নাহলে আপনারা এখনই মেরে ফেলবো, তাহলে মিলন অব্যাহতি পাবে কততে? 94 ধারায়। বাট ভাই, যদি 94 ধারায় ভয়টা তাৎক্ষণিক মৃত্যুর ভয় না দেখাইয়া যদি বলে যে অন্য কোনো ভয়, প্রহরিত হওয়ার ভয়, মানহানির ভয়, কোনো ক্ষতির ভয়, তাহলে কিন্তু 94 ধারার সুবিধা মিলন পাবে না। মিলনরে যদি বলি যে মিলন, আপনি যদি অমুকের ঘরে আগুন না দেন তাহলে আপনার হাত ভেঙে ফেলবো, উনি হাত ভাঙার ভয় অপরাধ করছে, বলেন তো মিলন 94 ধারার সুবিধা পাবে কিনা? পাবে না, কারণ ওনারে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানো হয় নাই। তাহলে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া কোনো কার্য করানো হলে সেই ক্ষেত্রে যে ওই ভয় পেয়ে কার্যটি করলো সে অব্যাহতি পাবে কত ধারায়? 94। বাট তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া দুইটা কাজ করাইলে 94 ধারার সুবিধা পাওয়া যাবে না। একটা হলো খুন, আপনি যদি তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া কাউরি দিয়ে খুন করান তাহলে সে 94 ধারার সুবিধা কি পাবে না। আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড। মিলনে বললাম যে আপনি এখনই আপনার হত্যা করব যদি আপনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে, এবং উনি যুদ্ধ ঘোষণা করলেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাহলে মিলন এই ক্ষেত্রে 94 ধারার সুবিধা পাবে। বুঝছেন? তাহলে এখানে বেশ কতগুলো উদাহরণ আছে, ব্যাখ্যা আছে, যে একদল ডাকাত কামাররে বলছে যে তোরে এখনই মেরে ফেলবো যদি আমাদের সাথে না যাস, এবং মৃত্যুর ভয়ে ওই ডাকাত দলের সাথে গিয়ে কামার ডাকাতিতে সহায়তা করছে। বলেন তো কামার 94 ধারার সুবিধা পাবে কিনা? কামারে তো মৃত্যুর ভয় দেখাইছে এই কারণে পাবে, কিন্তু কামারে যদি প্রহার করার ভয় দেখাইতো তাহলে কিন্তু 94 ধারার সুবিধা কামার পেত না। বুঝছেন? আচ্ছা, মৃত্যু ঘটানো হয় যে যদি তারাতে মৃত্যু ঘটায় তো এটা সুবিধা পাবে না, আর ভয় দেখালে কিন্তু কাজগুলো অন্য কাজ করলো সেই ক্ষেত্রে সে পাবে। পরের টুক হয় নাই। আপনি বলেন, এই ওনার মাইক্রোফোনটা দেন। 94 ধারা বলেন, আপনি বলেন। 94 ধারা বলছে কি যে তাৎক্ষণিক যদি কাউকে মৃত্যুর ভয় দেখাইয়ে তারা দিয়ে যদি কোনো কাজ করানো হয় সেই ক্ষেত্রে সে অপরাধী হবে না। 94 ধারার সুবিধা পাবে। জি স্যার। জি। আর যদি দেখা যাচ্ছে কাউকে যদি মৃত্যু ঘটায়, তাৎক্ষণিক কাউকে যদি মৃত্যু ঘটায় ওই ক্ষেত্রে সে সুবিধা পাবে না। আপনারে বললাম যে রবিউল সাহেব আপনারে এখনই মেরে ফেলবো, আপনি যে অমুককে হত্যা করেন, আপনি নিজে মারা যাওয়ার ভয় অমুককে হত্যা না না, ওই করছেন, হত্যাটা এই করলে ক্ষেত্রে এটা সুবিধা আপনি পাবে না। 94 সুবিধা না পাবেন। স্যার। ঠিক আছে, বিমল সাহেব দেন। বিমল সাহেব 94 ধারা বলেন। প্রথম অংশে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখায় যদি কাউকে দিয়ে কোনো অপরাধ করানো হয় তাহলে সে অপরাধ বলে গণ্য হবে না, মৃত্যু ভয় দেখায়। কিন্তু কার অপরাধ হবে না? যে ভয় দেখালো না যে ভয় পেলো? যে ভয় পেল। আচ্ছা, উদাহরণ দেন তো একটা দেখি, তাহলে বুঝছেন। যেমন যে উদাহরণটা কামারের উদাহরণের কথা বললেন, যে একদল ডাকাত কামারকে ভয় দেখে তাদের দলে অন্তর্ভুক্ত করে নিল। সে সে যে কাজ করলো, ওই ডাকাত দলের অন্তর্ভুক্ত হয়ে যে কাজ করলো, এগুলো সে তাৎক্ষণিক মৃত্যুর ভয় করছে, এটা অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু যদি সে খুন করে অথবা রাষ্ট্রদ্রোহ কোনো অপরাধ করে, এই ক্ষেত্রে সে 94 ধারার সুবিধা পাবে না, সে অপরাধী হবে। যদি সে রাষ্ট্রদ্রোহিতা করে? রাষ্ট্রদ্রোহিতা করলে সে আমি আশরাফুল্লে 94 ধারার সুবিধা পাবে না। আমি আশরাফুল্লে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইছি যে আশরাফুল আপনি এখনই বাংলাদেশ সরকারে নিয়ে আজে বাজে মন্তব্য করবেন যেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, এবং আশরাফুল মৃত্যুর ভয়ে রাষ্ট্রদ্রোহিতা করছে। বলেন তো দেখি আশরাফুল 94 ধারার সুবিধা পাবে কিনা? পাবে না স্যার। ইখতিয়ার সাহেব দেন। ইখতিয়ার সাহেব কি বলে? স্যার পাবেন না স্যার, পাবে না। কারণ কেন পাবে না? রাষ্ট্রদ্রোহিতা তো মৃত্যুদণ্ড যোগ্য না স্যার, এই জন্য কোন পাবে না। মৃত্যুদণ্ড যদি যোগ্য? রাষ্ট্র বিরোধী হতো তাহলেই হবে স্যার। তো এই কারণেই তো পাবে। না স্যার, ওইটা পাবে স্যার। রাষ্ট্রদ্রোহিতার শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন হ্যাঁ কারাদণ্ড, তাইলে অবশ্যই আশরাফুল 94 হ্যাঁ, ধারার ওইটাই সুবিধা পাবে স্যার। হ্যাঁ, পাবে। ওইটাই পাবে। আশরাফুলের বিরুদ্ধে যদি রাষ্ট্রদ্রোহিতার মামলা করে, আশরাফুল ওই মামলায় জেনারেল এক্সেপশন হিসেবে দাবি করবে যে আমি রাষ্ট্রদ্রোহিতা করতাম না, আমারে উনি ভয় দেখাইছে এই কারণেই, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইছে এই কারণে করছি, আর রাষ্ট্রদ্রোহিতার সাজা কিন্তু মৃত্যুদণ্ড না।
হ্যাঁ স্যার, রাষ্ট্রদ্রোহিতা বুঝছেন? হ্যাঁ স্যার, কিন্তু যদি বলতো রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড, সেই ক্ষেত্রে আবার পেত না, পাবেন পাবেন না, সেই ক্ষেত্রে পাবেন না। পেত না। কে বুঝেন নাই? আচ্ছা, আমরা চলে আসি স্যার আমি 95। ছোট একটা প্রশ্ন করবো স্যার। প্রশ্ন করবেন না উত্তর বলবেন কোনটা? না স্যার প্রশ্ন করবো স্যার, শরীর অসুস্থ বিধায় যাইতে পারি নাই স্যার। বলেন কি প্রশ্ন? স্যার এই রাষ্ট্রবিরোধী আর রাষ্ট্রদ্রোহী এই দুটো একটু স্যার আমার একটু বোঝান দিন স্যার। রাষ্ট্রবিরোধী অপরাধ এ জায়গা অনেকগুলাই আছে। বাংলাদেশে যুদ্ধ ঘোষণা রাষ্ট্রবিরোধী অপরাধ, যুদ্ধ ঘোষণা ষড়যন্ত্র করা রাষ্ট্রবিরোধী অপরাধ, রাষ্ট্রদ্রোহিতাও রাষ্ট্রবিরোধী অপরাধ। কিন্তু এখানে বলছে যে রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রবিরোধী অপরাধ, কিন্তু এর শাস্তি তো মৃত্যুদণ্ড না। কিন্তু বাংলাদেশের ভিতরে যুদ্ধ ঘোষণা রাষ্ট্রবিরোধী অপরাধ, কিন্তু এর শাস্তি কি? মৃত্যুদণ্ড। আর যদি বুঝতে বলেন পারছি। স্যার রাষ্ট্রদ্রোহিতা কি, রাষ্ট্রদ্রোহিতা হলো সরকারকে নিয়ে আজে বাজে কিছু বলা, লেখা, আকার ইঙ্গিতে প্রকাশ করা, সেটা হলো রাষ্ট্রদ্রোহিতা। এবং এই সেডিশন 124A এর শাস্তি হলো সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। আর যাবজ্জীবন কারাদণ্ড যারা দিবে না, সেই ক্ষেত্রে সর্বোচ্চ কারাদণ্ড 3 বছর। তার মানে রাষ্ট্রদ্রোহিতার সাজা যদি কেউ সর্বোচ্চ সাজা পায় যাবজ্জীবন কারাদণ্ড, আর যদি কারো যাবজ্জীবন কারাদণ্ড না দেয় তাইলে হবে কারাদণ্ড সর্বোচ্চ কত হতে পারে? 3 বছর। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন দেখেন 95 ধারা সামান্য ক্ষতিকারক কার্য কোনো অপরাধ না। অর্থাৎ আমরা কিছু কিছু অপরাধ আছে সামান্য ক্ষতিকারক কার্য। পিতা যদি সন্তানকে শাসন করে, শিক্ষক যদি ছাত্রকে শাসন করে, এখন এই শাসনটা সামান্য পর্যায়ে থাকতে হবে। এখন শাসন করে যদি মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলেন, তাহলে আবার এটা কি? অপরাধ। তাহলে সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ না, কত ধারা? 95 ধারা। বুঝতে পারছেন? আর আপনি যদি জেনারেল এক্সেপশন রিলেটেড ধারা আসে, আপনি মোটামুটি এই 76 থেকে 95 পর্যন্ত যতগুলা পারেন সময় অনুসারে ততগুলা লিখবেন। আর আত্মরক্ষার সম্পাদিত কার্য লিখবেন। এছাড়া দণ্ডবিধি 96 থেকে 106 ধারায় আত্মরক্ষা বা ব্যক্তিগত প্রতিরক্ষার কারণে সাধিত কার্য অপরাধ হিসেবে কি হবে না? গণ্য হবে। এখন প্রশ্ন এসে যায় যে এই যে জেনারেল এক্সেপশন, এটা প্রমাণ করবে কে? জেনারেল এক্সেপশন কি রাষ্ট্রপক্ষ প্রমাণ করবে? জেনারেল এক্সেপশন প্রমাণ করবে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে সে। কারণ তাকেই দেখাইতে হবে যে এই জায়গায় সেই কাজটা ইন্টেনশনালি বা ভলান্টারিলি করে নাই। সো এটা বলেছে সাক্ষ্য আইনের কত ধারায়? 105 ধারায়। সাক্ষ্য আইনের 105 ধারায় যিনি দাবি করেছেন তাকেই জেনারেল এক্সেপশন প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের কত ধারা? 105 ধারা। সো এই যে 2 নাম্বার প্রশ্ন আমরা বুঝলাম, এই জায়গা 2 এর বি যদি দেখেন যে কোন পারিপার্শ্বিকতায় কোনো ব্যক্তি কর্তৃক আইন বলে বাধ্য, ওই যে 7 নাম্বার পেজের নিচে। আর আইন বা আইন বলে প্রদত্ত ধারণায় সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসেবে গণ্য হবে। তা আইন বলে বাধ্য মানে কত? 76। আইন বলে প্রদত্ত মানে কত? 79। বুঝছেন? তারপরে 2 এর সি যদি দেখি, যে দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। এই বক্তব্যটির তাৎপর্য দণ্ডবিধির কয়েকটি বিধান উল্লেখে ব্যাখ্যা করুন। তাহলে আমার আগে আলোচনা করতে হবে যে অপরাধ হিসেবে গণ্য হতে হলে 2টা উপাদান অবশ্যই থাকতে হবে, মেন্স রিয়া আর একটা। ইংরেজি না পারলে লিখবেন দোষী মন আর অপরাধজনক কাজ। তারপরে আপনি দণ্ডবিধির কতগুলো ধারা আলোচনা করব। ঠিক আছে? 2 এর ডি যদি দেখেন, কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলে তা অপরাধ হিসেবে গণ্য না করার আইনানুগ বিধান রয়েছে, এর ব্যতিক্রম আছে কি? কত বছর বয়স্ক ব্যক্তি অপরাধ করলে অপরাধ হিসেবে গণ্য হয় না? 82। ব্যতিক্রম কত? 83। তো যা যা চাইছে এইরকম টাইটেল দিতে হবে। আপনি এইভাবে টাইটেল দিবেন যে কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলে অপরাধ হিসেবে গণ্য হবে না, কোলন দিয়ে আন্ডারলাইন, তারপরে এই নীতির এটা ওটা লিখলেন, তারপর নিচে এসে লিখলেন এই নীতির ব্যতিক্রম, কোলন দিয়ে আন্ডারলাইন। ঠিক আছে? এখন প্রশ্নে যা চাইছে আপনি লিখছেন বটে, কিন্তু কোনোটার টাইটেল আপনি দেন নাই, তাহলে কিন্তু আপনার উত্তর স্বয়ংসম্পূর্ণ হলো না। আচ্ছা, তারপরে ই যদি দেখেন
যে অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় এবং কার্য উভয় একত্রে হতে হবে। পেনাল কোড 1860 প্রাসঙ্গিক বিধানের আলোকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এইরূপ কার্যসমূহের উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করুন। তার মানে জেনারেল এক্সেপশনের কয়টা ধারা এই জায়গায় কি লেখা লাগবে নাকি ভাই? পারবেন না ইনশাল্লাহ? আর এই জায়গায় এখান থেকে সমস্যামূলক প্রশ্ন আসলে, এই যে সৈনিক এক্স তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ ক্রমে জনতার উপর গুলি চালায়, তাহলে সৈনিক অব্যাহতি পাবে কততে? 76-এ, কারণ সে নিজে আইন দ্বারা বাধ্য ছিল। এই জায়গায় অনেক প্রশ্ন আছে, মূল যে ধারাগুলো এগুলো যদি বুঝেন তাহলে সমস্যামূলক প্রশ্ন আশা করি ইনশাল্লাহ পারা যাবে। পারা যাবে না? প্রশ্ন আছে কোনো? জেনারেল এক্সেপশন নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম স্যার। আমি সলিমুল্লাহ, আসসালামু আলাইকুম। সলিমুল্লাহ ক্লিয়ার হবেন? বলেন কি ক্লিয়ার হবেন? স্যার ওই যে 94 ধারায় যদি কাউরে স্যার ওই যে মৃত্যুদণ্ডের যোগ্য কোনো অপরাধ, এটা হচ্ছে কি স্যার, যদি যে অপরাধটার জন্য তার ভয় দেখানো হয়েছে ওই অপরাধটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ওই ক্ষেত্রে তার কোনো শাস্তি হবে, ওই অপরাধ হবে না স্যার, এরকম কিছু স্যার? না, আপনি তো উল্টা বুঝছেন। আপনারে মৃত্যুর ভয় আমি দেখাইলাম যে সলিমুল্লাহ অমুক কাজ যদি না করেন তাহলে আপনার এখনই আমি হত্যা করব। এখন অমুক কাজ করলে তাহলে আপনি 94 ধারার সুবিধা পাবেন, কারণ আপনারে আমি কি ভয় দেখাইছি? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। কিন্তু যে কাজের ভয় দেখাইছি যে ওইটা কর নাইলে খবর আছে, নাইলে এখনই মেরে ফেলবো, এখন আপনি মরার ভয় ওই কাজটা করছেন, কিন্তু ওই কাজটা হলো খুন অথবা রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে সেই ক্ষেত্রে সলিমুল্লাহ আবার 94 ধারার সুবিধা পাবে না, যতই দেখাক যে স্যার উনি তো মারার ভয় দেখাইছে এই কারণে আমি এই কাজ করছি। বাট মারার ভয় দেখালেও 94 ধারায় বলছে যে দুইটা কাজ করলে, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখানোর পরেও দুইটা কাজ করলে আপনি 94 ধারার সুবিধা পাবেন না। একটা হলো খুন আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনি আসেন না কেন সলিমুল্লাহ? স্যার আসি তো স্যার, এই যে বৃষ্টির জন্য স্যার বেরোয় না, একটু ঠান্ডা লাগছে স্যার। বৃষ্টি কি আপনার বাসায় গেছে? সাবধান। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে ই নাম্বার প্রশ্নটা, যে অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় এবং কার্য উভয়ই একত্রে হতে হবে, যেটা স্যার আপনার বুঝলাম মিনস এবং একটা শেয়ার দুটাই থাকতে হবে। এই প্রশ্নটার সাথে মানে আমি একটু সমস্যায় বেঁধে যায় যে ব্যতিক্রম যেটা আছে 76 থেকে 106, এক্ষেত্রে প্রশ্ন স্যার মানে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমি কোন জিনিসটাকে ধরে নিতে পারি স্যার? ধন্যবাদ। প্রথমে বলছে অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় কার্য উভয় একত্রে হতে হবে। আপনি প্রথমে আলোচনা করবেন যে কোনো কাজটা অপরাধ হিসেবে গণ্য করতে হলে দুইটা উপাদানই থাকতে হবে, মেন শ্রিয়াও লাগবে, একটা শ্রিয়াসও লাগবে, উদাহরণ দিয়ে বুঝাবেন। তারপরের অংশ দেখেন, পেনাল কোডের প্রাসঙ্গিক বিধানের আলোকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এমন কার্যসমূহ উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করো। মানে উপরে যে বক্তব্য, এই বক্তব্যটা পেনাল কোডের কয়টা ধারার আলোকে ব্যাখ্যা করতে বলছে। মানে যেখানে অভিপ্রায় বা কার্য এটার একটা আছে আর একটা নাই, এরকম কতগুলা বিষয় দিয়ে এই বক্তব্যটা ব্যাখ্যা করতে বলছে। তাইলে এই বিষয়গুলো আছে তো আমার জেনারেল এক্সেপশনে। জেনারেল এক্সেপশনে একটা সিয়াস আছে কিন্তু মেন সিয়া কিন্তু নাই। তো এই কারণে আপনি জেনারেল এক্সেপশনের কতগুলা ধারা ব্যাখ্যা করবেন এবং সবশেষে গিয়ে ফিনিশিং দিবেন যে উপরোক্ত যত ধারা আলোচনা করা হলো ওই জায়গায় সব জায়গায় অপরাধজনক কার্য আছে কিন্তু এই জায়গা মেন সিয়া নাই। তাই এই ধারা সমূহে অভিযুক্ত ব্যক্তি ফৌজদারি দায় হতে কি পাবে? অব্যাহতি পাবে, কারণ এই জায়গায় একটা উপাদান ছিল, দুইটা উপাদান ছিল। বুঝেন কিনা কাউসার সাহেব? স্যার বুঝতে পেরেছি স্যার। তার মানে এখানে ওই যে জেনারেল এক্সেপশন 76 থেকে 106 এর মধ্যে এর মধ্যে আমি যে কয়েকটাই পারি মানে মূলত দেওয়া সম্ভব সময়ের মধ্যে ওগুলো দিলে হবে। জেনারেল এক্সেপশন মানেই ওই জায়গায় অপরাধজনক কার্য আছে কিন্তু ওই জায়গা কি নাই? মেন শ্রিয়া নাই, কারণ অপরাধটা ঘটে গেছে। কোরাল দিয়ে কাটতে গিয়ে একজন নিহত হয়ে গেছে, গাড়ি চালাইতে গিয়ে একজন মারা গেছে, বা ঘটনা ঘটে গেছে। ফুটবল খেলতে ডাক্তার অপারেশন করে একজনকে কি মেরে ফেলছে, মানে কাজ কিন্তু একটা সিরিয়াস কিন্তু হয়ে গেছে, কিন্তু ওই জায়গা সে অব্যাহতি পাচ্ছে কেন?
যদি সে নিজে এই কাজটা কিভাবে করছে, সরল বিশ্বাসে করছে, তার কোনো মেন্স রিয়া বা গিলটি মাইন্ড সেখানে ছিল না, এই কারণেই তো সব স্যার বদলি। জি স্যার কথা বলেন স্যার কথা বলেন। স্যার একটু মানে আমি বুঝতে চাচ্ছিলাম ওই 96 থেকে 106 এই ধারাগুলো কি এখানে অ্যাড করতে হবে কিনা আর কি, মানে অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য তাই। এই উত্তর আমি বেশ কয়েকবার দিছি, যদি আপনার অ্যাড করার সুযোগ থাকে তাহলে দিবেন, আর না হলে 76 থেকে 95 পর্যন্ত কিছু আলোচনা করে আমি যে মূল প্রশ্ন আলোচনা করছি এই জায়গা কি 96 থেকে 106 লিখছি লিখি নাই, বলছি যে এছাড়া 96 থেকে 106 ধারাও আত্মরক্ষার ক্ষেত্রে ব্যতিক্রম এর বিধানসমূহ আছে। আর আপনার যদি মনে হয় যে আপনি খুব দ্রুত উসাইন বোল্টের মতো লিখতে পারেন, তাহলে 76 থেকে 106 লিখবেন। না স্যার মানে আমি কেন বলতে স্যার, যেমন এই যে এখানে যে উত্তরের এখানে নিচে যেমন দেওয়া আছে স্যার, ফৌজদারি দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়েছে এরকম কার্যসমূহ অবলিক সাধারণ ব্যতিক্রম। এখন এখানে যে 76 থেকে 106 পুরাটি এখানে ইন্ডিকেট করা হয়েছে, তো 96 থেকে 106 এটা তো স্যার আলাদা একটা পার্ট চলে গেল, কারণ এতগুলো তো ওই 76 থেকে 95 এইটাই তো লেখা ডিফিকাল্ট, তারপর আবার এইটাকে অ্যাড করার প্রয়োজন আছে কিনা, আপনি মানে আমি বোধহয় আমাদের ক্লাস বুঝতে কি পেরেছি স্যার। করছেন, আপনার পারলে লিখবেন, না হলে আমি কিন্তু বারবার বলছি, প্রতিদিনই বলতেছি, আপনি দরকার হলে চুজ করে 10টা লিখবেন সেকশন, পারলে সব লিখবেন, স্যার নাইলে বুঝতে বেছে পারছি, বেছে লিখবেন। মানে এটা স্যার আপনাকে স্যার বিরক্ত করার উদ্দেশ্যে একটাই স্যার, গত পরীক্ষা দিয়েছিলেন স্যার আমি ধরতে পারি না স্যার, এটা কোনটা লিখবো, যে 76 থেকে 95 লিখবো নাকি 106 ওই যে 96 থেকে 106 লিখবো, এই জিনিসটা ধরতে পারি না স্যার, এই জন্য স্যার। আপনি ধন্যবাদ পারলে স্যার, সব বুঝতে পারছি। লিখবেন, আমিও পেশাই, পারলে সব লিখবেন, আর না পারলে ওই স্যার আমার স্যার স্যার বলেন আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন বলেন। স্যার 2 নাম্বার স্যার, এই যে এখানে দুইটা সেকশন আলোচনা করতে বলা হয়েছে এবং এর ব্যতিক্রম, শুধু 82 আর 83 এটা করব, ডিসকাস করার পরে তারপরে আমি কি ব্যতিক্রম 90 ধারা শুধু দিলেও হয়ে যাবে স্যার? দুয়ের ডিতে কি আছে আপনি প্রশ্ন পড়েন, জোরে পড়েন। কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসাবে গণ্য না করার আইনানুগ বিধান রয়েছে, তো এর এটা আপনি কোনো আলোচনা ব্যতিক্রম করবেন আছে? কত, 82, এর কোনো ব্যতিক্রম আছে কিনা, যে আপনি প্রথমে বলবেন যে 9 বছরের কম বয়স্ক ব্যক্তি অপরাধ করলে অপরাধ হবে না, কত 82, আর এর ব্যতিক্রম কততে 83। আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখে আলোচনা করুন, আপনি মেইনলি 82 আর 83 আলোচনা করবেন, আবার 90-তে যাবেন কেন? ও স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারছি, অনেক ছোট হয়ে যাচ্ছে স্যার, এই জন্য ভাবছি যে আরো কিছু দিতে হবে কিনা। সেক্ষেত্রে ছোট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি আশেপাশের ধারা ব্যাখ্যা করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে যদি মনে জি করেন যে স্যার। 82-83 ছোট হয়ে যাচ্ছে, তাহলে আগে আমি ব্যাখ্যা দিব জেনারেল এক্সেপশন কি, জেনারেল এক্সেপশন সম্পর্কে কত কত ধারায় আলোচনা করছে, তারপরে আপনি 82-83 লিখলেন, তারপরে আপনি উপসংহারে গিয়ে লিখলেন যে 82-83 ধারাও এছাড়া অন্যান্য ধারায়ও জেনারেল এক্সেপশন সম্পর্কে আলোচনা করছে, যেমন অমুক অমুক অমুক, এই বুঝছেন? জি স্যার। এটাই তো পরীক্ষা, জি স্যার। মানে আপনি ফিক্সড উত্তর শিখে গিয়ে ওই জায়গায় গিয়ে লিখে দিয়ে আসবেন, বিষয়টা তা না। আপনি শিখে গেছেন অনেক বড় করে, পরীক্ষার হলে লিখতে হবে অনেক ছোট করে, আবার শিখে গেছেন অনেক ছোট করে, পরীক্ষার হলে লিখতে হবে কি বড় করে, এটাই পরীক্ষা। জি স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। এই আপনাদের প্রশ্ন আছে? হোসেন মোল্লা ভাই প্রশ্ন আছে? নেন না, ওনার মাইক্রোফোন দেন। এই না, এমনি বললে হবে না, বলেন। বলেন বলেন। স্যার এই যে 87 থেকে 89 এই তিনটা কি সিরিয়ালে লেখা লাগবে, তাই সেটা জিজ্ঞেস করছি। 87 থেকে 89 যদি মনে থাকে লিখবেন, সমস্যা নাই, সিরিয়াল বেরে করলেও সমস্যা নাই, সমস্যা। আপনার তো সিরিয়াল নিয়ে সমস্যা, আচ্ছা সিরিয়াল বেরে করলে না সমস্যা নাই। স্যার, ওই যে দোষী মনে হয় যে এই জন্য সমস্যা নাই। আমাদের একটু বিরতি, আপনাদের অনেকের ঘুম ঘুম আসতেছে, চোখে টোকে পানি দেন, চাটা খান, এরপরে বাকিটা শুরু করতেছি। শুনতে পাচ্ছি স্যার। আমরা 3 নাম্বার প্রশ্নে চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো কমন ইন্টেনশন এন্ড কমন অবজেক্ট। এবং কমন ইন্টেনশন অ্যাকচুয়ালি আমাদের দণ্ডবিধির 34 ধারায় আলোচনা করছে, 2 বা ততোধিক ব্যক্তি
পূর্ব পরিকল্পনা অনুসারে, মানে তাদের প্রি প্ল্যান থাকবে, এবং ওই প্রি প্ল্যান অনুসারে যদি কোনো অপরাধ তারা সংগঠিত করে, যে অপরাধ সংগঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে, নাও পারে, তবে সেক্ষেত্রে তারা সবাই সমানভাবে দায়ী হবে। এই 34 আলাদা কোনো অপরাধ না, এটা হচ্ছে সাক্ষ্য আইনের একটা নীতি, এবং এই 34 এর কোনো মামলায় যুক্ত করা হয় কিসের জন্য? অপরাধীদের যৌথভাবে দায়ী করার জন্য, যৌথভাবে দায়ী করার জন্য। তাহলে 34-এ সংখ্যা হলো 2 বা ততোধিক, পূর্ব পরিকল্পনা থাকবে, অপরাধ অবশ্যই সংগঠিত হবে, এবং ওই অপরাধে সক্রিয় অংশগ্রহণ থাকবে, সক্রিয় উপস্থিত থাকতেও পারে, নাও পারে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। এটা সাক্ষ্য আইনের একটা নীতি, এটা স্বতন্ত্র কোনো অপরাধ না, বহুবার বোঝাইছি। অর্থাৎ শুধু 34 ধারায় কোনো মামলা করা যায় না, আগে অন্য যে কোনো একটা অপরাধ হতে হবে, এবং সেই অপরাধটা করছে 2 বা ততোধিক ব্যক্তি, তখন তাদেরকে একসাথে ওই মামলায় বিচার করার জন্য আনতে হবে কত? 34। ঠিক আছে? অনেকে বলেন বুঝেন না যে স্যার স্বতন্ত্র অপরাধ কি? স্বতন্ত্র অপরাধ মানে হলো যে ধারায় সরাসরি মামলা করা যায় সেটা হলো স্বতন্ত্র অপরাধ, শুধু 34 ধারায় মামলা করা যায় না। আর অনেকে বুঝেন না যে সক্রিয় উপস্থিতি আর সক্রিয় অংশগ্রহণ। সক্রিয় উপস্থিতি মানে হলো যখন অপরাধটি সংগঠিত হয়েছে সবাই এক জায়গা ছিল, সবাই এক জায়গা ছিল, এটা হলো সক্রিয় উপস্থিতি। আর সক্রিয় অংশগ্রহণ মানে হলো যখন অপরাধটা সংগঠিত হয়েছে সবাই এক জায়গা নাও থাকতে পারে, মানে এক একজন এক এক রকম ভাবে সহায়তা করছে। আপনি পরিকল্পনা করলেন যে আমরা অমুক ব্যাংকে চুরি করব, 3 জন শীত কেটে ঢুকছে, 2 জন পাহারা দিচ্ছে গেটে, 2 জন আর একটু দূরে থানার কাছে পাহারা দিচ্ছে যে কোনো পুলিশ টুলিশ যায় কিনা। তাহলে এই অপরাধটা সকলে অংশগ্রহণ করছে, কিন্তু সবাই কিন্তু এক জায়গায় উপস্থিত নাই। তো 34-এর ক্ষেত্রে সক্রিয় উপস্থিতি থাকতেও পারে, নাও পারে, বাট সক্রিয় অংশগ্রহণ কিন্তু অবশ্যই থাকতে হবে। এরপরে যদি আমরা চলে আসি 149 সাধারণ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে আগে আমার জানতে হবে বেআইনি সমাবেশ কি। আমাদের দণ্ডবিধির 141 ধারায় বলছে 5 বা ততোধিক ব্যক্তি যদি এক জায়গায় থাকি এটারে বলে সমাবেশ। এই যে আমরা এই জায়গায় 5 বা ততোধিক ব্যক্তি আছি না, এটা সমাবেশ, অ্যাসেম্বলি। কিন্তু এই 5 বা ততোধিক ব্যক্তি 141 ধারায় 5টা উদ্দেশ্য আছে। এই 5টা উদ্দেশ্যের সংক্ষেপে বলি, যদি বেআইনি কোনো কাজ করে, 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া যদি কোনো বেআইনি কাজ করে তখন সেটা হয়ে যায় বেআইনি সমাবেশ। 5 বা ততোধিক ব্যক্তি কারো ভয় দেখাইছি, 5 বা ততোধিক ব্যক্তি কারো ক্ষতি করছি, 5 বা ততোধিক ব্যক্তি কারো বেদখল করছি, তখন এটা হয়ে যাবে কি? বেআইনি সমাবেশ। এখন বেআইনি সমাবেশের সদস্যরা তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি কোনো অপরাধ করে তাহলে ওই অপরাধের দায় সবার উপর সমানভাবে পড়তে হবে। ধরেন 5 বা ততোধিক ব্যক্তি, তাদের কোনো প্রি প্ল্যান ছিল না, বাট তারা সবাই এক জায়গা হইয়া একটা অপরাধ করছে। 5 বা ততোধিক ব্যক্তি, ধরেন ব্যাপারটা এরকম যে আপনারা একজন সড়ক দুর্ঘটনা হয়েছে, হবার পরে বিক্ষুব্ধ জনতা ওই গাড়িরে ঘিরে ধরছে, গাড়িরে ঘিরে ধরে ওই ড্রাইভারে পিটাতে পিটাতে মেরে ফেলছে। এখন ড্রাইভারে পিটাতে ধরেন জায়গায় মানুষ ছিল 1000, সবার উদ্দেশ্য এক, কিন্তু উপস্থিত সবার সক্রিয় উপস্থিত, কিন্তু ড্রাইভারে পিটায় মারছে 10 জন, আর বাকি সবাই ওনাদের সাথে ছিল, তাদের সাধারণ উদ্দেশ্য এক, কিন্তু অংশগ্রহণ করছে 10 জন, কিন্তু সবাই এক জায়গা কি আছে? উপস্থিত আছে। তাহলে 10 জন হত্যা করলেও সবাই সমানভাবে কি হবে? দায়ী হবে। এটাই হলো 149। তাহলে 149 হলো যে বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তারা সবাই সমানভাবে দায়ী হবে, এটা হলো 149, যৌথ দায়ী। কেমনে? 5 বা ততোধিক ব্যক্তি সাধারণ বেআইনি সমাবেশের সদস্য হয়ে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি কোনো অপরাধ করে, যে অপরাধে তাদের সকলের সক্রিয় উপস্থিতি ছিল, সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে, নাও পারে, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। এটা কত? 149। তাহলে 34 আর 149-এর মধ্যে মূলত পার্থক্য যদি দেখি, ওখানে 2 বা ততোধিক, 34-এ এখানে 5 বা ততোধিক, নাকি? 34-এ প্রি প্ল্যান ছিল, 149-এ প্রি প্ল্যান নাই।
34-এ সক্রিয় অংশগ্রহণ ছিল, উপস্থিতি থাকতেও পারে নাও পারে। 149-এ সক্রিয় উপস্থিতি থাকবে, অংশগ্রহণ থাকতেও পারে নাও পারে। এই হলো মেইনলি আপনার পার্থক্য। আর এছাড়া তো ইংরেজি প্রতিশব্দগত, উদাহরণগত এই টাইপের বিভিন্ন কিছু হয়ে থাকে আর কি। এই আর কি। এখন আপনারা অনেকে ভাবেন কি যে 5 জন মানেই মনে হয় সবসময় 149। এই দেখি নাইম গাজীরে মাইক, নাইম গাজী, নাইম গাজী নেন, নাইম গাজীরে দেন। ভালোভাবে শুনেন, সবাই শুনেন প্রশ্ন। যে আপনারা ওই বার কাউন্সিলে পরীক্ষা দিতে গেছেন লিখিত, এখন হলের মধ্যে আগে থেকে পরিকল্পনা করছেন কয়জন মিলে, ভাই প্রশ্ন যদি একটু কঠিন আসে তাহলে আমরা এই হল ভাঙচুর টাংচুর করে বের হয়ে যাব, আমরা পরীক্ষা দেব না। এবং যেহেতু হলে তো অবশ্যই 5 জনের বেশি লোক ছিল, এবং ঠিকই দেখা গেল যে প্রশ্ন একটু কঠিন আসছে, এবং আপনারা ওই 5 জনের 5 বা ততোধিক বেশি ব্যক্তি মিলে ওই প্রশ্ন ছিঁড়ে ফেলছেন, অন্যদের পরীক্ষা দিতে যান নাই, স্যারদের ভাঙচুর করছেন, এই করে চলে আসছেন। এখন আপনাদের বিরুদ্ধে ধরেন ভাঙচুরের মামলা, আঘাতের মামলা, এই মামলাগুলো হবে। এখন সবাইরে যৌথভাবে দায়ী করার জন্য এক্ষেত্রে কি 34 আসবে নাকি 149 আসবে বলেন? আচ্ছা, যদি পূর্ব পরিকল্পনা ছিল যেহেতু, তাহলে 34 আসবে। পূর্ব পরিকল্পনা ছিল এবং অপরাধ সংগঠিত হয়েছে। হয়েছে, তাহলে কত? 34। আর যদি এরকম হতো যে আপনারা আগে থেকে পূর্ব পরিকল্পনা করেন নাই, কিন্তু তাহলে প্রশ্ন পাওয়ার পর ওই সময়- সবার গায়ে আগুন ধরছে, রে হই 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 আমরা পরীক্ষার দেব না, এই সময় ভাঙচুর টাংচুর করে বের হয়ে গেছেন, তাৎক্ষণিক তাহলে যদি সেই এখানে ক্ষেত্রে করা কত? হয়, 149। 149। বুঝছেন? আবার সেম প্রশ্নে সেম মামলায় 49, 149 এবং 34 দুইটাই আসতে পারে। ধরেন আপনারা 10 জন পরিকল্পনা করছেন যে আমরা এই কাজ করব, আপনারা ভাঙচুর করে বেরোচ্ছেন, বাকিরা আপনাদের সাথে যোগ দিয়েছে, কিন্তু তারা তো আপনাদের প্রি প্ল্যানে ছিল না, তাহলে আপনাদের 10 জনের জন্য হলো 34, আর বাকিদের জন্য কত? 149। বুঝছেন? জি স্যার। জি, কেউ কিছু বলছেন? আচ্ছা, এখন এই জায়গায় সাধারণ অভিপ্রায়, সাধারণ উদ্দেশ্য আশা করি বুঝতে পারছেন। এখন এই জায়গায় ভিকারিয়াস লায়াবিলিটি একটা বিষয় আছে। ভিকারিয়াস লায়াবিলিটি হলো পরার্থ দায়, পরের দায়। যে কাজ পরে করছে সেই কাজের দায় তো আমার উপরে বর্তাবে না। পিতা করছে, এর দায় তো পুত্রের উপর বর্তাবে না, বা মিলন করছে, এর দায় কিন্তু নাইম গাজীর উপর বর্তাবে না, বাট বর্তাতে পারে যদি তারা একসাথে পূর্ব পরিকল্পনা করে ওই কাজটা করে। এই যে পরার্থ দায়, এটাই তো আছে 34, 149। অপরাধজনক ষড়যন্ত্র 120 বি, তারপরে খুন সহ ডাকাতি, এইগুলাতে। ঠিক আছে? তো সাধারণ উদ্দেশ্য আর সাধারণ অভিপ্রায়, এটা আশা করি বুঝতে পারছেন। এই জায়গায় বিস্তারিত পড়ার কিছু নাই। এবং এখানে বি নাম্বার প্রশ্নটা যদি দেখেন, বি এটা হলো 12 নাম্বার পেজে। সাধারণ অভিপ্রায় অংশগ্রহণের উপস্থিতি ছাড়া 34 প্রযুক্ত হতে পারে না। অর্থাৎ 34-এর ক্ষেত্রে আপনার পূর্ব পরিকল্পনা থাকতে হবে, সক্রিয় অংশগ্রহণও থাকতে হবে। এই বিষয়টা 34 ব্যাখ্যা করতে হবে। আর সেকেন্ড যে অংশ, একজন ব্যক্তিকে তার দ্বারা সংগঠিত হয়নি, মানে একজন ব্যক্তি সরাসরি সে নিজে করে নাই। অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা আলোচনা করুন। তো নিজে সে করে নাই, সে কিভাবে 34-এ দায়ী হতে পারে? নিজে সে করে নাই, সে কিভাবে 149-এ দায়ী হতে পারে? তো 34 ব্যাখ্যা দিবেন, 149 ব্যাখ্যা দিয়ে দুইটা উদাহরণ দিবেন। ওই যে দেখা গেল ব্যাংকের উদাহরণ দিবেন যে 5 জনে পরিকল্পনা করছে, কিন্তু সরাসরি ভিতরে গেছে দুইজন ছিল বাইরে। ওই 2 জন বাইরে থাকলেও যদিও তারা সরাসরি ওই কাজে উপস্থিত ছিল না, বাট অংশগ্রহণের কারণে এবং তাদের প্রি প্ল্যান ছিল, তারা 34 অনুসারে দায়ী হবে নাকি? আর 149-এ উদাহরণ দিয়ে দিবেন যে এক জায়গায় উপস্থিত ছিল, 10 জন করছে, বাট বাকি 10 জন সরাসরি করে নাই, কিন্তু তাদের সাধারণ উদ্দেশ্য একই ছিল, তাহলে তারা দায়ী হবে কত? 149 না। আচ্ছা, এখন আপনাদের আমরা এই জায়গা 35, 36, 37, 38 এই ধারাগুলো এক্সট্রা পড়াইছি। 35-এ হলো সিমিলার ইন্টেনশন, একই অভিপ্রায়। একই অভিপ্রায় মানে হলো যে 2 বা ততোধিক ব্যক্তি অপরাধটা করছে, বাট অপরাধ করার আগে তাদের মধ্যে যৌথ কোনো পরিকল্পনা ছিল না, যার তার।
আপনি চুরি করতে গেছেন, 5 জন ব্যক্তি ক খ গ ঘ উম, এরা আগে থেকে পরিকল্পনা করে গেছে এবং চুরি করছে, এদেরকে দায়ী করার জন্য চুরির সাথে 34। কিন্তু ক খ গ ঘ উম এরা নিজেদের মধ্যে পরিকল্পনা করে না, এরা যার যার মতো করে চুরি করতে গেছে, কিন্তু ওই বাড়িতে গিয়ে ধরা গেছে, তখন এদের যৌথভাবে দায়ী করার জন্য আসবে কত? 35। তাহলে যৌথ বা মানে যদি আপনার বলে অভিন্ন অভিপ্রায় 34, একক অভিপ্রায় 35। বিমল সাহেব কি 35 বুঝেন? বোঝেন না, দেখছেন? দেন ওনার মাইক্রোফোন দেন। 34 বুঝেন? স্যার 34 বুঝি স্যার। বলেন 34 কি বলেন? 34 তো স্যার অভিন্ন অভিপ্রায়। কি উদাহরণ দিয়ে বুঝান। আইন মানে উদাহরণের খেলা। বলেন 34 উদাহরণ দেন, পারবেন ইনশাল্লাহ। স্যার না ভালো বলতে পারবো না স্যার। ভালো বলতে পারবেন না, লুৎফর সাহেব দেন, লুৎফর সাহেব। লুৎফর সাহেব বলেন 34 উদাহরণ দেন। স্যার এটা হলো অপরাধমূলক কোনো জ্ঞান নিয়ে, মানে অপরাধ করার উদ্দেশ্যে কোনো কাজ করা স্যার। যেরকম কোনো ব্যক্তি যদি চুরি করতে যায়। আমি আপনার 34 জিজ্ঞেস করছি, 34 বলেন। 34 অভিন্ন অভিপ্রায় স্যার। বলেন 34 বলেন। 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ করে, সেটাই হচ্ছে অভিন্ন অভিপ্রায়, অপরাধ সংগঠন করে আর কি। কিরকম উদাহরণ দেন? উদাহরণ স্যার আমি ভালো পারি না। হ্যাঁ, উদাহরণ ভালো তাই মিয়া পারবেন না, এখনো কথা নেই। কেন পারবেন না আপনি? বলেন এত সহজ জিনিস আমরা বারবার আলোচনা করতেছি, উদাহরণ দেন। স্যার 2 অথবা 3 জন মিলে আমরা কোনো ব্যক্তিরে মারলাম, বুঝছেন? কারে মারবেন এই জায়গা? কার উপর রাখ? বলেন। আচ্ছা বলেন। বিপাশ দাদা, এই যে যদি আমরা পরিকল্পনা নিয়ে তাকে মারি, এটা হলো অভিন্ন অভিপ্রায়। আর তাহলে 35 কি? 35 হচ্ছে স্যার কোনো পরিকল্পনা ছাড়া যদি কারো বাড়ি চুরি করতে যাওয়া হয় এবং সেখানে যদি আরো কেউ যায়, তাদের একত্রে দায়ী করা যাবে। পরিকল্পনা ছাড়া কেউ কি ভালোবেসে চুরি করতে গেছে? পরিকল্পনা মানে মানে পিপাসের উপরে আপনাদের ওই বিমল বিশ্বাস, সজল বিশ্বাস আর লুৎফর বিশ্বাস, আপনিও বিশ্বাস না? জি স্যার। 3 বিশ্বাস এক জায়গা দেখেন, দেখেন এই 3 জনে পিপাসের উপর থেকে আগের রাগ আছে এবং 3 জন পরিকল্পনা করে পিপাসে বানাইছেন, মানে আঘাত করছেন। তাহলে সেই ক্ষেত্রে আসবে কত? আঘাতের সাথে 34। আর 3 জনে পূর্ব পরিকল্পনা করে গেছেন। আর যে ক্ষেত্রে 3 জনের রাগ ইন্ডিভিজুয়ালি, একজন আর একজনকে বলেন নাই, কিন্তু 3 জন এক সময় পিপাসে পাই এই 3 জনে যাই হামলা করছেন, কিন্তু আগে থেকে আপনাদের 3 জনের কিন্তু পরিকল্পনা নাই, যার যার মতো করে পিপাসে মারতে গেছেন। তাহলে সেই ক্ষেত্রে এদের বলে একই অভিপ্রায়, সেই ক্ষেত্রেও আপনাদের 3 জনের বিরুদ্ধে মামলা হবে, সেই ক্ষেত্রে ওই আঘাতের ধারার সাথে 35। আর যখন নিজেরা পরিকল্পনা করে গেছেন মারতে গেছেন, সেই ক্ষেত্রে আঘাতের ধারার সাথে 34। এবার কি বুঝেন? আচ্ছা, পেঁচের কিছু নাই, সবচেয়ে সহজ জিনিস পেঁচ কেন বলেন? পেঁচ না তো সহজ কথা। কয়জনে মিলে পরিকল্পনা করে গেছি? 34। যার যার মতো করে গেছেন। ধরেন আমি আপনারা বলেন দেখি, এই আপনারা ধরেন মেসে 5 জন বন্ধু থাকেন, এখন 5 জন বন্ধু পূর্ব পরিকল্পনা করে গেছেন যে আজকে আমরা অমুক হোটেলে খাবো, চলো রেস্টুরেন্টে খাবো, খাইছেন, পূর্ব পরিকল্পনা করে গেছেন, এটা 34। আর 5 জন কেউ কাউরে বলেন নাই যে গেলি তোরে খানো লাগবে না, গেলে ওমর খানো লাগবে না, 5 জন 5 জনের মতো করে গিয়ে ওই জায়গায় ধরা খাইছেন, 5 জন খাইতে আসছে, এটা কত? 35। বুঝছেন? তাহলে শব্দটা যেমন একই অভিপ্রায় আর হচ্ছে অভিন্ন অভিপ্রায়,
এই জন্য মিলিয়ে মানে ভুলেই যায় যে একই অভিপ্রায় আর অভিন্ন অভিপ্রায়। আচ্ছা, আমরা চলে আসি ধারা 36-এ, আংশিক কার্য করে আংশিক কার্যবিরতি। আপনি যদি কোনো অপরাধ করেন আংশিক কার্যের মাধ্যমে আর আংশিক কার্যবিরতির মাধ্যমে, 36 মনে থাক বা না থাক এমনি একটু বলে যাই। 36 হলো আপনি একজন ব্যক্তিরে হালকা মারপিট করছেন, ওই মারপিটে তার মারা যাওয়ার কথা না, মারপিট করার পরে তারে 2 দিন না খাওয়াই রাখছেন। এই দুইটার ফলশ্রুতিতে মানে এই দুইটা কার্যের কম্বিনেশনে ওই লোক মারা গেছে, এটাই হলো 36। তাহলে ধরে নেওয়া হবে হয় আপনি তারে পুরোপুরি না খাইয়ে মারছেন, তাহলে পুরোপুরি আপনি আঘাত করে মারছেন। তাহলে আংশিক কার্য হলো অত্যাচার করা, আর কার্যবিরতি কি? না খাওয়াই রাখা। আমরা চলে এসে 37। 37 হলো কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহায়তা করা। মনে মনে অনেকে ভাবতেছেন যে প্রিলিও পাস করলাম, লিখিত এসে গেল, কিন্তু আজ পর্যন্ত 34, 35, 36, 37 পার্থক্য বুঝলাম না। স্যার এতবার বুঝাইলো এখনো মাথায় ঢুকে না। আচ্ছা, 37 হলো কতিপয় কার্য। কতিপয় কার্য 2 বা ততোধিক ব্যক্তি পরিকল্পনা করছে একটা অপরাধের। 34-এও একটা অপরাধের পরিকল্পনা করছে, কিন্তু 37-এ ওই অপরাধটা করতে চাইছে ধাপে ধাপে। যে আজকে 3 জনে মিলে আপনারা পরিকল্পনা করছেন, ওই 3 জনে মিলে পরিকল্পনা করছিলেন, বিমল বিশ্বাস, সজল বিশ্বাস, লুৎফর বিশ্বাস, 3 জনে পরিকল্পনা করছেন পিপাসে পাইলে ওরে মাইরে হাড্ডি গুড্ডি ভেঙে দিব, এবং পাইছেন মাইরে হাড্ডি গুড্ডি ভেঙে দিছেন। এই ক্ষেত্রে হলো 34। আর 3 জনে মিলে পরিকল্পনা করছেন যে ভাই পিপাসে আমরা ওইভাবে মারবো না, আগে বিমল বিশ্বাস একদিন দাওয়াত দেবে ওনার বাসায়, উনি ভালো অবলাও খাওয়াবে, ওই খাবারের মধ্যে হালকা বিষ থাকবে। সজল একদিন দাওয়াত দিবে, ওই ভালো অবলাও খাওয়াবে, ওই খাবারের মধ্যে বিষ থাকবে। আর লুৎফর একদিন খাওয়াবে, ওর ভিতর বিষ থাকবে। একসাথে মারার পরিকল্পনা করছেন না, কিন্তু কতিপয় কার্যের মাধ্যমে কি মারার পরিকল্পনা করছেন, তখন এই ক্ষেত্রে আসবে কত? 37। এখন কথা হলো 37-এর ক্ষেত্রে দেখা গেল যে বিমল বিশ্বাস প্রথম দাওয়াত করছে, বিমল বিশ্বাসের ওই খাবার খেয়েই পিপাসের হজম প্রক্রিয়া খারাপ, ওই উনার খাবার খেয়েই পিপাস শেষ হয়ে গেছে। সজলের আর লুৎফরের খাওয়ানো লাগে না, কিন্তু তবুও ওই দুইজনও কি হবে? তাই। আবার যখন বিমল বিশ্বাস খাওয়াইছে পিপাসের কিছু হয় নাই, সজল বিশ্বাস খাওয়াইছে পিপাসের কিছু হয় নাই, কিন্তু লুৎফর সাহেব যখন খাওয়াইছে পিপাস সাহেব কবর হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রেও ওই বিমল আর সজল এরাও কি হবে? তাই। এটা হলো 37। তাহলে 34 আর 37-এর মধ্যে মেইন পার্থক্য যেটা, 34-এ আপনি টোটাল অপরাধটা করছেন একসাথে, আর 37-এ করছেন কিভাবে? ধাপে ধাপে কতিপয় কার্যের মাধ্যমে। বুঝছেন? কে বুঝেন নাই? হোসেন মোল্লা ভাই বুঝেন নাই? দেন হোসেন মোল্লা দেন, মাইক্রোফোন দেন, এই মাইক্রোফোন। 34 আর 37 বলেন তো, উদাহরণ দিয়ে বলেন তো ভাই। 34 হচ্ছে হলো কোনো কাজে পূর্ব পরিকল্পনা থাকতে হবে, যাতে একজন ব্যক্তি হোক আর 10 জন ব্যক্তি হোক, 10 জন ব্যক্তি মিলিয়ে যদি মনে করেন যে একজনেও 34 হবে না স্যার প্রথমত একটা সিমিলারিটি হলো 34 ব্যক্তি হ্যাঁ। যদি পূর্ব পরিকল্পনা থাকে, সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী যদি কোনো কাজ করে সেটা হলো 34 ধারা। আর আপনার ওই যে 37 ধারা হলো কতিপয় কার্য। কতিপয় কার্যটা হচ্ছে কি, আমরা 3 জন ব্যক্তি মিলিয়ে একজন লোককে মারবো, মনে করেন এই বুলবুল দিয়ে মারবো, তা আমি, রহিম আর হলো শাকিল, এই 3 জনে মিলিয়ে বুলবুল দিয়ে মারবো। এক্ষেত্রে আমি দাওয়াত দিলাম, শাকিল দিয়ে দাওয়াত দিয়ে ভাতের সাথে হালকা একটু ঘুমির বাড়ি খাওয়ালাম, তাতে মরি নেই। শাকিল দাওয়াত দিয়েছে, শাকিল একটু মনে করেন তুই খাওয়াইছে, তাতেও মরি নেই, কিন্তু রহিমের বাসায় দাওয়াত খাতে গেলি রহিম ওর সাথে বিষ মিশাইতেছে, মরে গেছে। অতএব আমরা 3 জনই দায়ী হবো 37 ধারা অনুযায়ী কতিপয় কার্যের অংশ হিসেবে। 34-এ হলো ওই কাজটা একবারে করতে চাইছিলেন, আর 37-এ হলো কতিপয় কার্যের মাধ্যমে। এই বুঝছেন? দেখেন 38টা আমরা একটু দেখি। 38 অপরাধজনক কাজে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দূষিত হইতে পারে। ঘটনা ঘটছে একটা, কিন্তু 2 জন শাস্তি পাবে 2 লোক 2 রকম ভাবে। ধরেন মারা গেছে একজন শাস্তি পাবে নিন্দনীয় নরহত্যার, একজন শাস্তি পাবে খুনের।
সাধারণত যদি কেউ মারা যায়, দুইজনেরই তো খুন করার কথা, দুইজনই খুনের শাস্তি পাবার কথা, কিন্তু মারা গেছে একজন, একজন শাস্তি পাবে নিন্দনীয় নরহত্যার, আর একজন কিসের? কেমনে? ওই আপনাদের সর্বশেষ মডেল টেস্ট 2 তে এখান থেকে প্রশ্ন আসছে যে আশরাফুল আর পূর্ণের মধ্যে কথা কাটাকাটি হয়েছে হঠাৎ করে, তর্কাতর্কি। এখন আশরাফুল পূর্ণরে মারতে উদ্যত হয়েছে। এমন সময় রথিন সাহেবের আগে থেকে রাগ আছে পূর্ণের উপর। রথিন সাহেব আশরাফুলের হাতে ছুরি একটা ধরাই দিছে এবং আশরাফুল গিয়ে পূর্ণরে হত্যা করছে। তাহলে আশরাফুল এই যে রাগের বশবর্তী হয়ে যে কাজটা করছে, এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। রথিন সাহেব ঠান্ডা মাথায় যে ছুরি ধরাই দিছে, রথিন সাহেব এখানে করছে অ্যাকচুয়ালি খুনে সহায়তা, খুনে সহায়তা। তাহলে অপরাধ হয়েছে একটা, বাট দুইজন শাস্তি পাচ্ছে কি? দুই ভাবে। এটাই হচ্ছে কত? 38। 34 থেকে 38 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কে কোনটা বুঝেন নাই? ক্লিয়ার হইতে হবে, এই জিনিসগুলা খুবই স্পর্শকাতর বিষয়, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই আলম ভাই বুঝছেন আপনি? আচ্ছা, আর একটা কথা, আমরা কিছু ধারা পড়ি নাই বা কিছু ধারা আমাদের একটু মনে রাখতে হবে, আমি একটু বলে দিই। সেটা হলো যে আপনার দণ্ডবিধির 67 ধারা শুধুমাত্র অর্থদণ্ড অনাদায়ে কি কারাদণ্ড হইতে পারে? 67 ধারায় বলতেছে যে আপনার 50 টাকা পর্যন্ত হলে 2 মাস, 100 টাকা পর্যন্ত হলে কত? 4 মাস, 100 টাকার বেশি হলে কত? ঠিক আছে। 68 ধারায় বলতেছে অর্থদণ্ড যা হয়েছে পুরোটা যদি দিয়ে দেন তাহলে কারাদণ্ড কি? মওকুফ। এটা হলো কত? 68। একজনের 100 টাকার জন্য 2 মাস কারাদণ্ড দিছে, 100 টাকা দিয়ে দিছে, কারাদণ্ড শেষ, 68। আর 69 বলছে যদি আপনি আনুপাতিক হারে দেন। কিভাবে দেন? আনুপাতিক হারে। এই যে আপনাদের প্রবলেমেটিক প্রশ্ন আসছে এবার, যে আপনারা ধরেন 100 টাকার জন্য 2 মাস কারাদণ্ড দিছে, সো আপনি 50 টাকা দিছেন, 50 টাকা দিছেন, তো তাহলে আপনার 50 টাকার জন্য মওকুফ হবে কত? 1 মাস, আর খাটা লাগবে কত? 1 মাস। এটা কত? 69। তাহলে আনুপাতিক হারে দিলে 69 আর পুরোটা দিলে 68। আর এই যে অর্থদণ্ড, এই অর্থদণ্ড আদায়ের সীমা হচ্ছে 6 বছর। আর যদি বেশি শাস্তি দেয় তাহলে সেই মাসে কতদিন? এই 6 বছরের কথা বলছে 70 ধারায়। কত ধারায়? 70 ধারায়। 6 বছর কত ধারায়? 70। ঠিক আছে, পারবেন ইনশাল্লাহ। আর 72 ধারাটা একটু বলে দিই। 72 ধারা মনে রাখেন, মনে যদি থাকলে থাকলো, না থাকলে নাই। যখন বিচারকের কাছে মনে হচ্ছে যে অমুক একটা অপরাধ করছে, অনেকগুলা অপরাধ নিয়ে সন্দেহ হচ্ছে এবং বিচারকের কাছে মনে হচ্ছে অপরাধ একটা হয়েছে, এটা কনফার্ম, তাহলে সেক্ষেত্রে কোন শাস্তি দিবে বিচারক সন্দিহান। তাহলে দেখবে যে অপরাধের জন্য কম সাজা সেটাই সাজা দেবে। এটা হলো 72। এটা হলো 72। আর সর্বশেষ এখানে আর একটা ধারা একটু মনে রাখলে ভালো হয়, সেটা হলো 75 ধারা। 75 ধারায় বলছে যে কিছু কিছু অপরাধ যদি আপনি দ্বিতীয়বার করেন তাহলে আপনার সাজা বেশি। চুরি আপনি প্রথমবার করছেন, সাজা যদি 3 বছর বা তার বেশি হয়। চুরি যদি আপনি সেকেন্ড টাইম করেন তাহলে সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। 75 ধারা। কেমনে? এই জায়গায় বলছে দণ্ডবিধির 12তম অধ্যায়ের আর সপ্তদশ অধ্যায়, মানে 12 আর 17, 12 আর 17, 12-র অপরাধ হলো 231 থেকে 255, 259, আর 17 অধ্যায় হলো চুরি থেকে শুরু করে জালিয়াতি গিয়ে শেষ। এই অপরাধগুলো যদি আপনি প্রথমবার করেন এবং প্রথমবারে আপনার সাজা যদি হয় 3 বছর বা তার বেশি, পরে যদি সেকেন্ড টাইম আবার করেন তাহলে আপনার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। কেন? যদিও মূল ধারায় সাজা আছে 3 বছর, বাট যেহেতু আপনি সেকেন্ড টাইম করছেন এই ক্ষেত্রে আপনার সাজা হবে বেশি। তাহলে আপনার মনে থাক বা না থাক, ওই মুহূর্তে যদি আসে এইটুক মনে উঠবে, আমি আশা রাখি যে কিছু কিছু অপরাধ আছে একবার করলে সাজা ধারায় যা আছে তাই, যদি সেকেন্ড টাইম করে তাহলে সাজা বেশি। এই কথাটাই বলছে কত ধারায়? 75। এবং এই অপরাধগুলো হলো মুদ্রা জাল, চুরি, দস্যুতা, ডাকাতি, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি। এই অপরাধগুলো প্রথমবার করে যদি সাজা হয় 3 বছর বা তার বেশি, পরের বার করলে সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। কত ধারা?
75 ধারা। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অবশ্যই আসবে। সপ্তদশ অধ্যায় মানে আমি তো বললাম যে চুরি থেকে শুরু করে জালিয়াতিতে গিয়ে ঠেকছে। চুরি শুরু হয়েছে 78 থেকে, আর জালিয়াতি শেষ হয়েছে ওই সেই 480 আশেপাশে গিয়ে। মাঝে যত অপরাধ আছে সবগুলোই 17 অধ্যায়। তো যাই হোক, এত গভীরে যাওয়ার দরকার নাই, জাস্ট বললাম মাথায় রাখেন আর কি, যদি এসে যায় যাতে ওই জায়গায় 2-4 কথা লিখতে পারে। আচ্ছা, একজন বলছে স্যার 38টা আর একটু বলেন। আমি 38টা আপনাদের অনলাইনের মধ্যে থেকেই আর একজন বলেন, আমি আনমিউট করে দিছি। কে বলতে চান বলেন, 38 বলেন। হ্যালো, এই অনলাইনের একজন কে বলতে চান? 38 স্যার বুঝান। আমি বলতে চাচ্ছি স্যার। বলেন কাউসার সাহেব বলেন। স্যার 38টা হচ্ছে যে যদি বইয়ের এখানে যে পেজে দেওয়া আছে এটা আমরা বলি। আচ্ছা, কাউসার সাহেব আগে বলেন, তারপরে তাসলিম বলে নেন। কাউসার বলেন। স্যার যদি ধরে নেই যে করিম এবং রহিম একত্রে, করিম রহিমকে স্যার আঘাত করছে। স্যার করিম রহিমকে প্রহার করছে, মানে আঘাত করলো। প্রথমে আঘাত করছে করিম, রহিম এর প্রেক্ষিতে উত্তেজিত, সে যেহেতু মারছে, তাকে মারছে, সে উত্তেজিত হয়ে গেছে স্যার, এবং রাগান্বিত হয়েছে। রাগান্বিত হওয়ার ফলে সে তো সভাপতি একটু ক্ষিপ্ত অবস্থা আছে। এই মুহূর্তে পাশে দাঁড়ানো জব্বার, সে তার পূর্ব পরিকল্পনা আছে, হয়তো এরকম হইতে পারে যে করিমের সাথে তার মতমালিন্য থাকতে পারে, কিন্তু সে মূলত করিমকে, এই যে রহিম যে এখানে উত্তেজিত হয়েছে, এটা সুযোগ নিয়ে করিমকে ক্ষতি করার জন্য সে তার কাছে একটা ধারালো ছুরি থাকতে পারে বা একটা লাঠি থাকতে পারে, সেটা রহিমের হাতে তুলে দিছে যে ঠিক আছে, তুমি তো তোমাকে ও চর মারছে বা আঘাত করছে, এই নাও, এখনই সুযোগ, তুমি এটার প্রতিশোধ নিয়ে নাও। তো রহিম তো স্যার, সে তো এমনি ক্ষেপে আছে, তো তার হাতে যখন ছুরি দিছে, সে তাৎক্ষণিক ওই ছুরি দিয়ে তাকে আঘাত করে ফেলছে, মানে করিমকে ছুরিঘাত করে দিছে একেবারে ওদের পেটে বরাবর। এতে করে কি হচ্ছে, করিম স্যার মারা গেছে। যদিও রহিম করিমকে ছুরি দিয়ে আঘাত করে তার মৃত্যু ঘটাইছে, এখানে এই যে জব্বার যে তাকে ছুরি দিল, এখানে দুইটা অপরাধ হয়ে গেছে আলাদা। অপরাধ খুন করছে যদিও রহিম, কিন্তু জব্বার এখানে সে দুইটা অপরাধের দোষী হবে। একটা হচ্ছে সে প্ররোচনা দিছে, একই সাথে যে প্ররোচনার সহায়তার জন্য সম অপরাধের দোষী হবে। এক্ষেত্রে রহিম হচ্ছে শুধুমাত্র তাকে মারার জন্য 302 ধারায় অপরাধী হবে, 302 ধারায়। আর সরি স্যার, রহিম হবে হচ্ছে অপরাধ নরহত্যার দায় দোষী হবে। কেন? সে তো উত্তেজিত অবস্থায় সে খুন করছে। আর জব্বার যেহেতু সে সহায়তা করছে এবং তার মধ্যে প্রতিমান হয়েছে, তার মধ্যে পূর্ব পরিকল্পনা ছিল, যে কারণে সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে স্যার। তাহলে এখানে দুইজনের অপরাধে দোষী হয়েছে স্যার। বলেন তাসলিম বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আর পূর্ণদা দুইজন গেলাম ঘুঘু মারতে, বর্তমান সময়ে ঘুঘু মারার সিজন আর কি স্যার। আমি বন্দুক হাতে দাঁড়ানো, বন্দুক নিয়ে গেছে, আমার হাতে বন্দুক। পূর্ণদা বললো কি ওই যে ঘুঘু মারো, তা আমি মারি দিলাম। পিছনে ছিল এক লোক, সেটা আমি জানতাম না, কিন্তু পূর্ণদা জানতো যে ওই জায়গা মিস্টার পি আছে। এখন এক্ষেত্রে আমি যেহেতু জানি না, ওই লোক যদি মারা যায়, আমি জানি না, আমি অব্যাহতি পাবো। আর পূর্ণদা নিন্দনীয় হত্যার দায়ে দোষী হবে। হলো স্যার আমি ঠিক আছে বলবো। হলো না স্যার? হলো তো না, তাহলে দুইজন দুই রকম স্যার শাস্তি আমি কেমনে বলবো। পাইছে?
আমি তো অব্যাহতি পাচ্ছি স্যার, আমি তো জানি না। তা আপনার তো অপরাধ হলো না। স্যার আমি বলবো? জি স্যার, বলেন। তাহলে দুজনে দুই রকম হলো না স্যার? আমি তো অব্যাহতি পেয়ে গেলাম, উনি শাস্তি পেলো। দুইজনের দুই রকম স্যার শাস্তি কেমনে 38 হইলো? ধারায়, স্যার আমি বলবো? বলেন বলেন বলেন। স্যার 38 ধারায় অবশ্যই দুইটা অপরাধ হবে। একটা হবে 304 আর একটা হবে 302। যেমন একজন রাগান্বিত ছিল, একজন একজনকে হালকা হয়তো আঘাত করছে, আঘাত করলে সে উত্তেজিত হয়ে আছে, এর মধ্যে আরেকজন সুযোগ নিয়ে তার আগের থেকে হয়তো পরিকল্পনা ছিল, একজন সেলিন নামের হোক, সে তাকে একটা অস্ত্র ধরায় দিল যে এটা দিয়ে মারো, এটা দিয়ে আঘাত করো। তো যে ব্যক্তি উত্তেজিত হয়েছিল ও উত্তেজনাবশত সে ওই অস্ত্রটা দিয়ে আঘাত করে মেরে ফেলে সে হবে দোষী, নিন্দনীয় নরহত্যায় 304-এ সাজাপ্রাপ্ত হবে। আর যে অস্ত্রটা ধরায় দিল সে 302-এ খুনের অপরাধী হবে। আচ্ছা, রুবেল ইসলাম কি বলতে চান? বলেন রুবেল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 38 ধারার মূল কথা হলো যে স্যার একটা অপরাধে মূলত যারা সংশ্লিষ্ট অপরাধ যারা করেছেন, সংশ্লিষ্ট যারা ছিলেন, তারা একাধিক অপরাধে দণ্ডিত হতে পারে। একটা অপরাধ সংগঠিত হবে একটা, কিন্তু একটা অপরাধের কারণে একাধিক দণ্ডে আলাদা আলাদা দণ্ডে দণ্ডিত হতে পারে স্যার। যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল তারা আলাদা আলাদা দণ্ডে দণ্ডিত হতে পারে, এই কথাটাই বলছে স্যার 38 ধারায়। জি জি জি, ধন্যবাদ। তো আশা করি বুঝতে পারছেন 38 নিয়ে এত ব্যাখ্যার কিছু নাই, বহু ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কাজ হয়েছে একটা, বাট দুইজন শাস্তি পাচ্ছে দুই ভাবে। আর তাসলিম সাহেব যেটা বলছেন, দুইজন শাস্তি কেমনে দিলেন? একজনের তো দিলেন অব্যাহতি। ঠিক আছে, আসেন। তো আমরা দেখি খুবই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা, প্ররোচনা বা অপসহায়তা, এবং দণ্ডবিধি অনুযায়ী অপসহায়তা সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। দেখেন, অপরাধে যে সহায়তা, এটা কিন্তু অপসহায়তা বা প্ররোচনা, এটা কিন্তু অপরাধের আগে করা যায়, পরেও করা যায়, আবার অপরাধ সংগঠনের সময়ও করা যায়। অর্থাৎ একজন ব্যক্তি হত্যা করার আগে তারে যদি প্ররোচিত করে যমুককে হত্যা করো, এটা যেরকম অপসহায়তা। হত্যা যখন করতেছে তখন ছুরি ধরাই দিছে, এটাও কি অপসহায়তা। আবার হত্যা করার পরে তারে ওই লাশ, চলে আসেন আমরা লাশ অমুক জায়গা গুম করি, এটাও কি অপসহায়তা। তাহলে অপসহায়তা এটা কিন্তু অপরাধের আগে হয়, অপরাধের সময় হয়, আবার অপরাধের কি পরে হয়। বুঝেন কিনা? এই অপসহায়তার সংজ্ঞা দিয়েছে 107 ধারায়, 107 ধারা। এবং এই অপসহায়তা যে অধ্যায়টা, এটা হলো 107 থেকে 120, 107 থেকে 120। তো অপসহায়তা মোটামুটি তিনটা উপায় হয়: প্ররোচিত করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, আর কোনো কার্য করে বা কার্য করা থেকে বিরত থেকে। এখন অপসহায়তা যিনি করেন তারে বলে অপসহায়তাকারী বা প্ররোচক, অ্যাবেটর। মূল যে বিষয়টা এটা বলে প্ররোচনা। প্ররোচনার সংজ্ঞা দিচ্ছে 107। আর প্ররোচনা যিনি দেন তারা বলে কি প্ররোচক, অ্যাবেটর। এটা কত? 108। এবং 108-এ কতগুলো মূল নীতি আছে। মূল নীতিগুলো হলো কি কি? যে আপনি অপরাধে প্ররোচনা দিলে, ওই অপরাধ হোক বা না হোক, আপনি প্ররোচনার শাস্তি পাবেন। যারে প্ররোচনা দিলেন তার ওই অপরাধ করার সম্মতি থাক বা না থাক, যোগ্যতা থাক বা না থাক, আপনি কিন্তু দোষী সাব্যস্ত হবেন। আর প্ররোচনা স্বয়ং একটা মূল অপরাধ, স্বতন্ত্র অপরাধ। 34, 149 এইগুলা কিন্তু স্বতন্ত্র অপরাধ ছিল না, কিন্তু শুধু প্ররোচনার জন্য কারো বিরুদ্ধে মামলা করা যায়। ধরেন আমি একজনকে খুনের প্ররোচনা দিলাম, যারে দিলাম সে খুন করলেও আমি প্ররোচনাকারী হিসেবে সাজা পাবো, খুন করে নাই তথাপিও আমি প্ররোচনাকারী হিসেবে কি পাবো? সাজা পাবো। তো এখন এই 108 কতে একটা বিধান যুক্ত করছে, আরিফ সাহেব দিয়ে পড়াইতাম, উনি তো আজকে আসে নাই। 108 ক হলো যে বাংলাদেশে বসে যদি বাংলাদেশের বাইরে কোনো অপরাধে প্ররোচনা দেয়। এখন বাংলাদেশে বসে, ধরেন আমি বাংলাদেশে বসে ভারতের একটা শহরে একটা অপরাধ করার জন্য একজনকে ফোনে প্ররোচিত করলাম বা চিঠি মারফত প্ররোচিত করলাম। এখন যারে প্ররোচিত করছি
সে বাংলাদেশি হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি তো অপপ্ররোচনাটা করছি কোথা থেকে? বাংলাদেশে থেকে। সো আমি প্ররোচনাকারী হিসেবে কি পাবো? শাস্তি পাবো। আচ্ছা, এখন এই প্ররোচনার যে সাজা, এই সাজা আলোচনা করছে 109 থেকে 120। 109 থেকে 120 এই শাস্তিরে আমরা ভাগ করব দুই ভাগে। প্ররোচনা দিয়েছে, প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হয়েছে 109 থেকে 114। 109 থেকে 114 প্ররোচনা দিয়েছে, প্ররোচনার ফলে অপরাধ সংঘটিত হয় নাই, শাস্তি 115 থেকে 120। বুঝেন কিনা বিমল সাহেব? প্ররোচনা আপনারে দিলাম এবং আপনি ওই অপরাধটা সংঘটিত হয়েছে, তাহলে সাজা 109 থেকে কত? 114। আর প্ররোচনা দিয়েছে বাট অপরাধ সংঘটিত হয় নাই, এরা কত? 115 থেকে 100। তো সর্বপ্রথম আমরা চলে আসি 109। ভাই 109 এর কথা খুব সিম্পল। আপনি প্ররোচনা, একজনকে প্ররোচনা দিছেন এবং প্ররোচনার ফলে ওই অপরাধটা সংঘটিত হয়েছে। সর্বপ্রথম দেখা হবে যে ওই প্ররোচনার জন্য আলাদা শাস্তি বিধান দণ্ডবিধিতে আছে কিনা। ধরেন আমি আশরাফুলকে বললাম যে আশরাফুল অমুকরে হত্যা করেন, আশরাফুল অমুকরে হত্যা করছে, তাহলে আমি এখানে আশরাফুল হলো মূল অপরাধী আর আমি হলাম অপরাধের প্ররোচনাকারী। এখন আশরাফুল তো 302 এর অপরাধ করছে আর আমি তো 302 এর প্ররোচনা দিছি, তাহলে দেখবে যে এই আমি যে অপরাধের প্ররোচনা দিলাম এটার আলাদা শাস্তি দণ্ডবিধিতে আছে কিনা। ধরেন 302 কতে হত্যার প্ররোচনার শাস্তি আছে, তাহলে আমার সাজা হবে 302 কতে, উদাহরণস্বরূপ বলতেছি। কিন্তু যদি যে অপরাধের প্ররোচনা দিছে ওই অপরাধের প্ররোচনার সাজা দণ্ডবিধিতে আলাদা করে নাই, তাহলে মূল অপরাধেরও যে সাজা, প্ররোচনারও সেই সাজা, তখন মূল অপরাধের ধারার সাথে যুক্ত হবে 109। বুঝেন কিনা? তাহলে আমি হত্যার প্ররোচনার আলাদা কোনো সাজা দণ্ডবিধিতে নাই, তাহলে আমি প্ররোচনা দিলাম আশরাফুল হত্যা করছে, আশরাফুলের বিরুদ্ধে চার্জ গঠিত হবে 302, আমার বিরুদ্ধে চার্জ গঠিত হবে 302 এর সাথে 109। বুঝেন কিনা? তাহলে 109 মানে হলো প্ররোচনার ফলে অপরাধটা অবশ্যই কি সংঘটিত হয়েছে, এবং যদি দণ্ডবিধিতে আলাদা প্ররোচনার শাস্তির ধারা থাকে সেই ধারায়, যদি আলাদা শাস্তির ধারা কি না থাকে তাহলে মূল অপরাধের যে সাজা, প্ররোচনারও কি সেই সাজা 109। জি, শাস্তি ভিন্ন কেমন হইতে পারে বলেন? জি হ্যাঁ, সেটা পরের বিষয়। আপনি তো 109টা আগে এইভাবে বুঝতে হবে যে প্ররোচনা দিছেন, অপরাধ সংঘটিত হয়েছে, গভীরে যাওয়ার দরকার নাই, আগে জেনারেলি বুঝেন। আচ্ছা, 109 এর সাথে আমার মনে রাখতে হবে 114। কত? 114। প্ররোচনা দিছেন, অপরাধ হইছে এবং আপনি প্ররোচনাকারী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আশরাফুল্লে বললাম যে আশরাফুল অমুককে হত্যা করেন এবং আমি ওই সামনে ছিলাম, আমার সামনেই আশরাফুল হত্যাটা করেছে, তাইলে আশরাফুলের জন্য তো 302 আর আমার জন্য হলো 302 এর সাথে 114। 114তে মানে হলো যে প্ররোচনাকারী স্বয়ং ওই ঘটনাস্থলে কি ছিলেন? উপস্থিত ছিলেন। হুকুমদাতা কি দাতা? হুকুমদাতা। ডিপজল হুকুম দিছে, বাড়ি বসে হুকুম দিছে, তার যে সাঙ্গপাঙ্গ তারা গিয়ে অপরাধ করে আসছে, ডিপজলের ক্ষেত্রে 109। আর ডিপজল ঘটনাস্থলের থেকে হুকুম দিছে, তাহলে ডিপজলের ক্ষেত্রে কত? 114। 114 এই বুঝেন কিনা প্রবাস? 109 আর 114 পার্থক্য কি? হ্যাঁ, প্ররোচনা স্বতন্ত্র অপরাধ। এবার আমরা 4টা ধারা এই জায়গায় একটু কমপ্লিকেটেড, বাট আমরা বহুবার পড়ছি, পেছানোর কিছু নাই, খুব সহজভাবে পড়ছি। 4টা ধারার মূল থিম এক, 110, 111, 112, 113, এই 4টা ধারার মূল থিম এক। মূল থিমটা হলো কি? প্ররোচনা দিয়েছেন একটা,
ওইটা যেটা দিছেন ওইটা হইছে সাথে অন্য একটা ঘটছে, বা যেটা দিছেন ওইটা হয় নাই আর একটা ঘটছে। এখন আপনি কি ওই ভিন্ন অপরাধের প্ররোচনাকারী হিসেবে দায়ী হবেন কিনা? আপনি প্ররোচনা দিছিলেন ঘরে আগুন দেওয়ার জন্য, সে চুরি করছে, বা ঘরে আগুনও দিছে চুরিও করছে। আপনি প্ররোচনা দিছিলেন তারে গুরুতর আঘাত করার জন্য, কিন্তু গুরুতর আঘাত করছে, মারা গেছে। আপনি প্ররোচনা দিছিলেন তারে হালকা থাপ্পড় দেওয়ার জন্য, থাপ্পড় এত জোরে দিছে যে কানের পর্দা ফেটে গেছে। অর্থাৎ আপনি যা বলছেন সেটার সাথে বা সেটার পরিবর্তে ভিন্ন আর একটা বিষয় ঘটছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি ওই ভিন্ন অপরাধের প্ররোচনার জন্য দোষী সাব্যস্ত হবেন কিনা, এই সম্পর্কে আলোচনা করছে 110, 111, 112, 113। আচ্ছা, আমাদের অনলাইনে প্রশ্ন আসছে, স্যার 109, 114 আর একবার বলেন। খুব সহজ, প্ররোচনা দিছেন, অপরাধ হইছে, আপনি ঘটনাস্থলে ছিলেন না, 109। প্ররোচনা দিছেন, অপরাধ হইছে এবং আপনি স্বয়ং প্ররোচনাকারী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, 114। এক কথায় আমি বললাম যে যারা রিভিউকারী তাদের বললাম যে আপনারা আর কত সহ্য করবেন, যান বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করেন। আমি বসে আছি খানলো একাডেমিতে, আর উন্না ভাঙচুর করছে বাংলাদেশ বার কাউন্সিলে গিয়ে, তাহলে আমি প্ররোচনাকারী হিসেবে সাজা পাবো ভাঙচুরের ধারার সাথে 109। আর আমি যদি স্বয়ং বার কাউন্সিল উপস্থিত থেকে ওনাদের নির্দেশ দিচ্ছি যে যান ভাঙচুর করেন, তাহলে ভাঙচুরের ধারার সাথে আমার বিরুদ্ধে আসবে কত? 114। 109, 114 যদি না বুঝেন তাহলে 110 থেকে 113 কেমনে বোঝাবো? এই জায়গাটা আরো পেস দেখেন। 110-এর কথা আসি। 110টা হলো যে আপনি যে অপরাধের প্ররোচনা দিছেন সেই লোক ওটাই করছে, কিন্তু ওইটার চেয়ে গুরুতর একটা ঘটে গেছে। মানে আপনি প্ররোচনা দিছেন একজনের থাপ্পড় দেওয়ার, যে যাও ওরে থাপ্পড় দিয়ে আসো। এখন থাপ্পড় দিছে, থাপ্পড় দেওয়ার ফলে ধরেন কানের পর্দা ফেটে গেছে, তাহলে শুধু থাপ্পড় দেওয়া হলো হার্ট, সিম্পল হার্ট, কিন্তু থাপ্পড় দেওয়ার ফলে কানের পর্দা ফেটে গেছে, হয়ে গেছে কি গ্রিভিয়াস হার্ট, মানে গুরুতর আঘাত। এখন আপনি তো গুরুতর আঘাত করতে বলেন নাই, আপনি বলছেন কি করতে? শুধু আঘাত করতে, নাকি? তাহলে এই ক্ষেত্রে আপনি গুরুতর আঘাতের জন্যই প্ররোচনাকারী হিসেবে কি হবেন? দায়ী হবেন। এটা হলো 110, কারণ আপনার ওই কাজের ফলেই ওই গুরুতর অপরাধটা ঘটছে, তো আপনি ওই গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবেই কি হবেন? দায়ী হবেন। 110। এই জায়গা ভিন্ন কিছু ভাবতে যাবেন না, আমি যে উদাহরণ দিচ্ছি সেই উদাহরণ মনে রাখবেন। আমি করতে বলছি আঘাত, সে আঘাতই করছে কিন্তু আনফরচুনেটলি হয়ে গেছে গুরুতর আঘাত, তো আপনি গুরুতর আঘাতের প্ররোচনাকারী হিসেবেই সাজা পাবেন। 110 মানে হলো যে কাজের প্ররোচনা দিচ্ছেন ওই একই নেচারের গুরুতরটা হয়ে গেছে, ভিন্ন নেচারের না, কিন্তু একই নেচারের গুরুতরটা। 110। 110-এর সাথে আমরা মনে রাখবো 112। 110-এর সাথে কত? 112। 112 হলো যে আপনি যে অপরাধের প্ররোচনা দিয়েছেন সেই অপরাধ যদি করতে যায় তাহলে আরো অনেকগুলো অপরাধ করা লাগে। আমি বললাম যে যান অমুকের বাসায় যে ফাইল পত্র আছে, জমি জমার দলিল আছে, যে কোনো মূল্যে এগুলো নিয়ে আসো, যে কোনো উপায় আলমারি ভেঙে টেঙে নিয়ে আসো। এখন আপনি যখন একজনের বাসায় গিয়ে কাগজপত্র আনতে যাবেন, সে তো প্রোটেস্ট করবে, বাধা দিবে, এবং বাধা দিলে তারে মারপিট করার পরে ওই জিনিসগুলো আনা লাগছে। বাট আপনি কিন্তু সরাসরি মারপিটের কথা বলেন না, আপনি বলছেন ওই কাজগুলো, ওই কাগজপত্রগুলো নিয়ে আসার, কিন্তু ওই কাগজপত্রগুলো আনতে গেলে আরো অন্যান্য অপরাধও করা লাগে। তাইলে আপনি এই কাগজপত্র আনার এবং মারপিট এই দুইটার প্ররোচনাকারী হিসেবেই আপনি দায়ী হবেন। এটা 112। 10-এর হলো যেটা বলছেন একই টাইপের আর একটা ঘটছে, এটা হলো 10। আর 12 হলো যে কাজ, যে অপরাধটা করতে বলছেন সেই অপরাধটা করতে গেলে আনুষঙ্গিক আরো কিছু অপরাধ করা লাগে, তা আপনি ওই সকল অপরাধের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবেন। এটা কত? 112। 110 আর 12 এইভাবেই মনে রাখবেন। আমরা চলে আসি 111। 111টা হলো যে যে কাজের প্ররোচনা দিচ্ছেন ঘটছে আর একটা। 111তে আপনি দুইটা অপরাধ মনে রাখবেন, দুইটা উদাহরণ।
যে কাজের প্ররোচনা দিচ্ছেন ঘটছে আর একটা। এখন দেখতে হবে ওই যে ভিন্নটা ঘটছে এটা কি আপনার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। আপনি একজন শিশুরে বলছেন যাও বাবু অমুক ওই যে চার দোকানদার দুইজন চা চাইছে, এরে ওই চা এই মিলন রে ইঙ্গিত করে বলছে মিলন আর নাইম গাজী একসাথে বসা। শিশুরে বলছেন যে যা এই চাটা মিলন রে দিয়ে এসো, কিন্তু ও মিলন ভাবে এই চা দিয়েছে নাইম গাজীরে। নাইম গাজী চা খেয়ে মারা গেছে। ধরে মিলন মারা গেলে যেভাবে আপনি দায়ী হতেন, নাইম গাজী মারা গেছে সেভাবেই আপনি দায়ী হবেন, কারণ এটা আপনার প্ররোচনার সম্ভাব্য ফল। বুঝছেন? কারণ সম্ভাব্য ফল এই কারণে আপনি তো একজনের মারতেই চাইছেন। এখন মিলন মারা গেলেও যেভাবে ছিল আপনার প্ররোচনার সম্ভাব্য ফল হিসেবেই নাইম গাজী মারা গেছে। যদিও আপনি নাইম গাজীরে মারতে চান নাই, তথাপি আপনি খুনের সহায়তাকারী হিসেবেই দায়ী হবেন, কারণ এটা আপনার প্ররোচনার সম্ভাব্য ফল। এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ হলো যে আপনি ওই একজনকে বলছেন যে যাও অমুকের বাসায় আগুন দাও। এখন সে করছে কি, আগুন তো দিছেই, আগুন দেওয়ার সময় ওই বাসার যে জিনিসপত্র ছিল সেটা চুরিও করছে। এখন আপনি কিন্তু চুরি করতে বলেন, এখন আপনি তো আগুন দেওয়ার প্ররোচনাকারী হিসেবে দায়ী হবেন, এটা কনফার্ম। কিন্তু চুরির প্ররোচনাকারী হিসেবে দায়ী হবেন কিনা? চুরির প্ররোচনাকারী হিসেবে দায়ী হবেন না, কারণ আপনি প্ররোচনা দিচ্ছেন আগুন দেওয়ার সম্ভাব্য ফল কিন্তু চুরি না। বুঝছেন? যদি এরকম হতো যে আপনি আগুন দিতে বলছেন, সে আগুন দেয় নাই, চুরি করছে, তাহলে রতিন সাহেব বলেন কিসের জন্য দায়ী হবেন আপনি? মাইক্রোফোন দেন না। রতিন সাহেব, আপনি একজনে বলছেন যে যাও অমুকের ঘরে আগুন দাও, কিন্তু সে আগুন না দিয়ে চুরি করছে। এখন আপনি কি দায়ী হবেন কিনা? কিসের জন্য দায়ী হবেন বলেন? এখন আমার এই জায়গায় উদ্দেশ্য ছিল হলো তার ঘরে আগুন দেওয়ার। হ্যাঁ, সে আগুন দেয় নাই, কিন্তু সে যদি আগুন নাও দেয় এর জন্য আমি ওই ঘর পোড়ার প্ররোচনার জন্য দায়ী হব। ধন্যবাদ। আপনি ঘর পোড়ানোর প্ররোচনার জন্য দায়ী হবেন, সে আগুন দিয়ে অথবা না দেয়। আর চুরির জন্য কিন্তু আমি দায়ী হব না। চুরির দায় শুধুই তার, কারণ আপনি তো চুরি করতে বলেন। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আরে ওরে তো ঘর পোড়াইতে বলছে, তো পোড়াই নাই, তাইলে তো আমি প্ররোচনাকারী হিসেবে দায়ী হব না। অ্যাকচুয়ালি কিন্তু তা না, প্ররোচনা দিছেন তো ফেসে গেছেন, তাতে অপরাধ হোক বা না। বুঝছেন? তাহলে আপনি যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন যদি ভিন্ন আর একটা ঘটে, দেখতে হবে আপনার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। 100 কত? 11। সাথে মনে রাখবো 113। আপনি যে কাজের জন্য প্ররোচনা দিচ্ছেন ঘটছে আর একটা, এখন দেখতে হবে ওই যে আর একটা ঘটছে এটা কি আপনার প্ররোচনার সম্ভাব্য ফল কিনা, এবং এই সম্ভাব্য ফল আপনি যখন প্ররোচনা দিচ্ছেন তখন আপনি অবগত ছিলেন কিনা। আপনি প্ররোচনা দিচ্ছেন ঘটছে আর একটা, যদি আপনার প্ররোচনার সম্ভাব্য ফল হয় আপনি দায়ী হবেন 111। আর যদি আপনি সম্ভাব্য ফল সম্পর্কে শুরু থেকেই অবগত থাকেন তাহলে 113। কেমনে? আপনি প্ররোচনা দিচ্ছেন যে যাও অমুক রে এমন মার তারে একেবারে মৃত্যুর কোল থেকে যাতে ফেরত আসে, তার একেবারে মৃত্যুবরণ করার দরকার নাই, কিন্তু সে যাতে আজরাইলের সংস্পর্শ পায়, বুঝতে পারে যে মরণ কি জিনিস। এখন আপনি যখন কাউরে এইভাবে পিটাইতে বলবেন, মারতে বলবেন, তাহলে আপনি তো জানেন যে এই মারার ফলে সে তো মারাও যেতে পারে। যখনই প্ররোচনা দিচ্ছেন তখনই সম্ভাব্য ফল সম্পর্কে কি আছে? অবগত আছেন। এবং আপনি অ্যাকচুয়ালি বলছিলেন গুরুতর জখম করতে, কিন্তু গুরুতর জখমের ফলে সে মারা গেছে, এবং আপনি জানতেন যে গুরুতর জখমের ফলে এই লোকের মারা যাওয়ার পসিবিলিটি আছে, তখন আপনি ওই গুরুতর জখমেরই আপনি ওই খুনের প্ররোচনার জন্যই কি হবেন? দায়ী হবেন। এখন বলতে পারেন যে স্যার এটা 111 না হয়ে 113 কেন হলো? ভাই 111 তো আপনি প্ররোচনা দিয়েছেন ঘটছেন আর একটা, দেখতেও যে আর একটা আপনার সম্ভাব্য ফল কিনা। আর 111 একটা আপডেটেড ফর্ম হচ্ছে 113, মানে আপনি যখন প্ররোচনা দিচ্ছেন তখন অলরেডি অবগত আছেন যে ভিন্ন কিছু ঘটলেও ঘটতে পারে। সেই ক্ষেত্রে হলো কত? 113। অর্থাৎ আপনি ওই আপনার প্ররোচনার সম্ভাব্য ফলাফল সম্পর্কে অবগত ছিলেন, এটা হলো 113। এখন আমি আপনাদের বলি এই জায়গায় আমি যেভাবে বুঝাইছি সেইভাবে বুঝবেন। আমরা জায়গা দুইটা ধারা জোড়ায় জোড়ায় মনে রাখবো, 109, 114, 110, 112, 111, 113। আমি এই 6টা ধারা আবার বলি শুনেন।
আপনি প্ররোচনা দিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, অপরাধ সংঘটিত হয়েছে, 109। আপনি প্ররোচনা দিয়েছেন, অপরাধ সংঘটিত হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, 114। বোঝা গেছে না ভাই? আপনি প্ররোচনা দিয়েছেন, ভিন্ন আর একটা হয়েছে, বাট ভিন্ন আর একটা হয়েছে আপনি যেটা করতে বলছিলেন ওই একই নেচারের। ওই যে থাপ্পড় দিতে বলছেন, কানের পর্দা ফেটে গেছে, 110। আপনি প্ররোচনা দিয়েছেন একটা অপরাধের জন্য, কিন্তু ওই অপরাধটা করতে গেলে আরো অনেকগুলো অপরাধ করা লাগে, আপনি ওই সবগুলো অপরাধের প্ররোচনাকারী হিসেবে দায়ী হবেন, 112। 112। আপনি প্ররোচনা দিয়েছেন, ভিন্ন আর একটা ঘটেছে অপরাধ, আপনাকে দেখতে হবে ওই ভিন্ন অপরাধের ফলাফল আপনার প্ররোচনার সম্ভাব্য ফলাফল কিনা। যদি প্ররোচনার সম্ভাব্য ফলাফল হয় তাহলে আপনি ওই ভিন্ন কাজের প্ররোচনাকারী হিসেবে দায়ী হবেন, 111। দুইটা উদাহরণ মনে রাখবো। শিশুরে বিষ খাওয়াইতে বলছে, একজন রে খাওয়াই ফেলছে আর একজন রে। হত্যা করতে বলছে, গুলি দিয়ে একজন রে, মারা গেছে আর একজন। আমার প্ররোচনার সম্ভাব্য ফলাফল বলছিলাম আগুন দিতে, করছে চুরি। আগুনের প্ররোচনাকারী হিসেবে দায়ী হব, চুরির প্ররোচনাকারী হিসেবে দায়ী হব না, কারণ এটা আমার সম্ভাব্য ফলাফল না। বোঝা গেছে? আর আপনি প্ররোচনা করেছিলেন যে কাজের জন্য আপনি সম্ভাব্য ফল সম্পর্কে তখনই অবগত ছিলেন যে এটা ঘটলেও ঘটতে পারে, সেক্ষেত্রে ওই ভিন্ন কাজের জন্য আপনি প্ররোচনাকারী হিসেবে দায়ী হবেন, এটাই 113। ওই যে গুরুতর জখম করতে বলছেন বাট সে মারা গেছে, তো আপনি ওই খুনের প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবেন, এটাই হলো কত? 113। বুঝছেন? তাহলে চারটা ধারার মূল থিম কিন্তু এক, 110, 111, 112, 113। এই চারটা ধারাই মানে প্ররোচনা দিয়েছেন একটা, ঘটতে পারে কি আর একটা। এখন ওই আর একটার জন্য আপনি দায়ী হবেন কিনা এটাই প্রশ্ন। যদি একই নেচারের আর একটা হয় তাহলে 110। যদি যেটা করতে বলছেন সেটার সাথে আরো অনেকগুলো করা লাগে, 112। যেটা করতে বলছেন সেটা সম্ভাব্য ফল কিনা, 111। আর সম্ভাব্য ফল সম্পর্কে যদি অবগত থাকেন, 113। বুঝছেন? একটু 2 মিনিটের বিরতি, তারপরে আবার আর একটু পড়বো। এই দেখেন তো, তাহলে আমরা প্ররোচনার ফলে যদি অপরাধ সংঘটিত হয় শাস্তি পড়লাম 109 থেকে 114। এখন দেখব যে প্ররোচনা দিয়েছে কিন্তু অপরাধ সংঘটিত হয় নাই, অর্থাৎ খুন করতে বলছেন করে নাই, চুরি করতে বলছে করেন নাই, ঘরে আগুন দিতে বলছে করে নাই, তাহলে আপনি শাস্তি কিভাবে পাবেন সেই সম্পর্কে বলেছে 115 থেকে 120। তো সর্বপ্রথম যেটা সেটা হলো 115। দেখেন 115 তো হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে প্ররোচনা দিয়েছেন কিন্তু সেটা সংগঠিত হয়নি। আপনি একজনকে হত্যা করতে বলছেন, সে হত্যা করে নাই বা হত্যা করতে গেছিল ব্যর্থ হয়েছে। আপনি একজনকে ঘরে আগুন দিতে বলছিলেন, ঘরে আগুন দেওয়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, আগুন দেয় নাই বা দিতে গেছিল ধরা পড়ে গেছে। তো তাহলে আপনি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিয়ে থাকেন এবং সেটা যদি সংগঠিত না হয় তাহলে শাস্তি হচ্ছে 7 বছর। আর যদি কোনো আঘাত করা হয় তাহলে শাস্তি 14 বছর। অর্থাৎ ধরেন এক কথায় বলি, ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট, ওনাকে একটা জনসভায় কিছুদিন আগেই 2 বছর হয়েছে অথবা 2-3 বছর, জনসভায় ওনারে গুলি করে এবং ওনার কানে লাগছে। অবশ্যই অপরাধীরে যদি কেউ প্ররোচনা দেয়, ওই গুলির ফলে যদি ডোনাল্ড ট্রাম্প মারা যেত তাহলে প্ররোচনাকারী সাজা পেত 109। আর প্ররোচনাকারী যদি স্বয়ং ঘটনাস্থলে থাকতো তাহলে 302 এর সাথে 114। প্ররোচনাকারী হত্যা করতে বলছে, গুলি করছে, ট্রাম্প সরে গেছে, কারণ কানের কিছু কিছু হয় নাই, তাহলে প্ররোচনাকারী সাজা পেত 115-তে 7 বছর। আর কানে গুলি লাগছে মানে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাহলে প্ররোচনাকারী সাজা পাবে 14 বছর। বিষয়গুলা কিন্তু জটিল না, বুঝলে মজা আছে। প্ররোচনা দিছেন, হত্যা হইছে 109। প্ররোচনা দিছেন, খুন করছে, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন 114। প্ররোচনা দিছেন, খুন করতে টোটালি সে রাজি হয় নাই বা করলেও তার শরীরে কিছু হয় নাই, আপনার শাস্তি হবে 7 বছর। আর প্ররোচনা দিছেন, সে হত্যা করতে গেছে কিন্তু মারা যায় নাই, আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনার শাস্তি হবে কত? 14 বছর। 115। বুঝেছেন? আচ্ছা, আমরা চলে আসি 116।
কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করুন এবং অপরাধ অনুষ্ঠিত না হওয়ার শাস্তি। মানে আপনি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে সহায়তা করছেন। আগেরটা ছিল মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আর এটা হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া অন্য কোনো অপরাধের প্ররোচনা দিয়েছেন এবং সেটা হয় নাই। ধরেন আপনি একজনকে বললেন যে যাও অমুক একটা থাপ্পড় দাও, সে থাপ্পড় দেয় নাই। অমুক একটা ঘুষি দাও, ঘুষি দেয় নাই। অমুক রে গালিগালাজ করো, গালিগালাজ করে নাই। তাহলে শাস্তি, যদি আপনি সাধারণ ব্যক্তি হন তাহলে আপনি যে অপরাধের প্ররোচনা দিচ্ছেন সেটার শাস্তি হবে আপনার 4/1 আর যদি আপনি সরকারি কর্মকর্তা হিসেবে প্ররোচনা দেন এবং অপরাধ সংঘটিত হয় নাই, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 2/1, মানে অর্ধেক। অর্থাৎ আমি একজনকে বললাম যে তুমি দস্যুতা করো, দস্যুতার শাস্তি 10 বছর, সে দস্যুতা করে নাই, তাহলে আমার শাস্তি হবে 10 বছরের 4/1। আর একজন পুলিশ বলছে ছিনতাইকারী রে যা তুই ছিনতাই কর, ছিনতাইকারী ধরেন ছিনতাই করে নাই, তাহলে পুলিশের সাজা হবে ওই ছিনতাইয়ের সাজার অর্ধেক। এটাই কত? 116। আচ্ছা, আমরা প্ররোচনা 109 থেকে 120 হলেও আমরা বাস্তবে পড়বো 117 পর্যন্ত। 117 যদি দেখি, জনসাধারণ বা 10-এর অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ অনুষ্ঠানে সহায়তা। আপনি 10-এর অধিক ব্যক্তিরে প্ররোচিত করতেছেন যা যাও এটা করো, তারা করুক বা না করুক আপনি দণ্ডিত হবেন 117 ধারায়। ধরেন আপনি লিখছেন যে অমুক জায়গায় মঙ্গল শোভাযাত্রা বেরোবে, আসুন আমরা মঙ্গল শোভাযাত্রাকে প্রতিহত করি। আপনি সবাইরে মোটামুটি প্ররোচিত করছেন, তাহলে এই ক্ষেত্রে আপনি সাজা পাবেন 117-তে। আপনার সাজা হবে কত? 3 বছর। আর যদি তারা আপনার প্ররোচনায় প্রতিহত করে তাহলে তো সাজা আবার আপনার আরো বেড়ে যাবে। বুঝছেন? ধরেন আমাদের গোপালগঞ্জের কাশিয়ানীতে উড়াকান্দিতে সনাতন ধর্মাবলম্বীরা যায়। এখন একদল লোক পরিকল্পনা করতেছে যে সনাতন ধর্মাবলম্বী উড়াকান্দিতে যারা যায় ওদের উপর তোমরা হামলা করো, এবং আপনি এই প্ররোচিত করছেন 10 বা 10-এর অধিক ব্যক্তিরে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাজা হবে 117-তে কত বছর? 3 বছর। তো এই হলো আমার মোটামুটি প্ররোচনার ধারা। বাকি 118, 19, 20 এগুলা না পড়লেও চলবে। তাহলে আমি যদি আপনাদের একজনকে একটু প্রশ্ন করি তাহলে বুঝতে পারবো যে আসলেই বুঝছেন কিনা। আমাদের মাইক্রোফোন কই? মাইক্রোফোন দেখি, ইয়ারে দেন, এই প্রবাসে দেন, প্রবাস। প্রবাস, জি স্যার। আপনি ফেরদৌসরে বললেন যাও ফেরদৌস অমুকের নামে আজে বাজে লাইভ, ফেসবুক লাইভে এসে অমুকের নামে আজে বাজে কথা বলো যাতে ওর মানহানি হয়, মানে মানহানির অপরাধে প্ররোচনা দিছেন, এবং ফেরদৌস আপনার কথা মতো ঠিকই ফেসবুক লাইভে এসে তারা গালিগালাজ করছে। প্রবাস, আপনার শাস্তি হবে প্ররোচনার কোন ধারায় বলেন? শাস্তি হবে 116-তে। কেন 116? ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দেন। অপরাধ সংগঠিত হয়েছে। সেটা আমি বললামই, চিন্তা করে বলেন। স্যার যদি অপরাধ সংগঠিত হয়, যদি প্রশ্ন আসতেছে কেন? আমি তো যা বলছি সেটা মনে রেখে বলেন, উত্তর দেন। প্রশ্নটা আরেকবার করবেন? প্রশ্ন আর একবার। আপনি ফেরদৌসকে বলছেন যে তুই নির্মল রে আজে বাজে কথা বল ফেসবুকে যাই, লাইভে যাই। আপনার কথা মতো ফেরদৌস লাইভে গিয়ে আজে বাজে কথা নির্মল রে বলছে, মানে আপনি মানানি করতে বলছিলেন, সে মানানি করছে। এখন আপনার সাজা কত ধারা হবে বলেন? স্যার যদি দণ্ডবিধিতে থাকে, যদি সাজার বিধান থাকে তাহলে আমি স্যার দণ্ডবিধি অনুযায়ী সাজা পাবো। যদি হ্যাঁ। না থাকে সেক্ষেত্রে 109 109 কেন 109? ব্যাখ্যা দেন। স্যার 109 তো স্যার আমি প্ররোচনা দিছি কিন্তু অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম না। আর উপস্থিত থাকলে 114-তে চলে যেত। 114। আর আপনি ফেরদৌসে বলছেন মানানি করতে, ফেরদৌস বলছেন না আমার এত সময় নাই, তোমার কথা আমি শুনবো না, একসাথে ঘুরে ফিরি ঠিক আছে, বাট এই কাজ আমি করবো না। তাহলে আপনার কোনো অপরাধ হয়েছে কিনা? স্যার হয়েছে অবশ্যই। কত স্যার, দ্বারা? শুধু প্ররোচনার জন্য আমি শাস্তি পাবো। কত দ্বারা? সেক্ষেত্রে সাজা কত দ্বারাই পাবেন বলেন? বলেন। স্যার এটা
নাইমগাদি দিয়ে দেন, নাইমগাদি বলেন। বুঝেন না, বুঝতে পারতেছি না। ফেরদৌস রে মানহানি করতে বলছেন নির্মল সোনার নামে। ফেরদৌস বলছে যে না আমি এটা করব না। তা যদি নাও করি তাহলে তো আমি প্ররোচনার শাস্তি পাবো। পাবেন, কত ধারায় পাবেন? নয়। না স্যার, এটা তো হচ্ছে অন্যভাবে। আর যদি এখানে এসে না হয় তাহলে তো স্যার তো এইটা বুঝতে উঠতে পারতেছি না যে স্যার এখানে তো মৃত্যুদণ্ড, এখানে মানে 115 থেকে 120 যেটা। মানহানির সাজা তো মৃত্যুদণ্ড না, যাবজ্জীবন কারাদণ্ডও না, বলে দিলাম তো। 116 বলা যায়। তাহলে সাজা পাবে কততে? 116। মানহানি করতে বলছেন, করছে, ঘটনাস্থলে আপনি ছিলেন না, আপনি 109। আপনার সামনে মানহানি করছে, আপনার ক্ষেত্রে 114। মানহানি করতে বলছে, সে করে নাই, সেই ক্ষেত্রে কত? 116। আচ্ছা, বুঝতে পারছেন? জি, আসসালামু আলাইকুম। সো যে কথা বলতেছিলাম যে 10-এর অধিক ব্যক্তি যদি 10-এর অধিক ব্যক্তিরা যদি প্ররোচনা দেন তার শাস্তি 3 বছর। এবং কারা জন্য প্রশ্ন করতেছিলাম, কি প্রশ্ন জন্য করলাম? প্রবাসী, যে আপনি মানহানির প্ররোচনা দিচ্ছেন, মানহানি করছে, শাস্তি কত? 109। আপনি মানহানির প্ররোচনা দিচ্ছেন, মানহানি করছে, আপনি উপস্থিত ছিলেন, শাস্তি কত? 114। মানহানির প্ররোচনা দিচ্ছেন, মানহানি করে নাই, মানে আপনি কারাদণ্ডযোগ্য অপরাধে প্ররোচনা দিচ্ছেন, হয় নাই, আপনার শাস্তি 116। আপনি যদি সাধারণ ব্যক্তি হন তাহলে ওই ধারার শাস্তির 4/1 আর আপনি যদি সরকারি কর্মকর্তা হন তাহলে শাস্তি কত? অর্ধেক। সো এখানে আপনার 18, 19, 20 না পড়লেও চলবে। এখানে যত সমস্যামূলক প্রশ্ন আছে এটা পড়ে ফেলবেন। যারা বিস্তারিত বোঝেন নাই, ক্লাস রেকর্ডটা আর একবার দেখবেন। আমরা আজকে এ পর্যন্তই পড়লাম। আমরা আগামী দিন পরীক্ষা আছে আপনাদের, দেওয়ানি কার্যবিধি মডেল টেস্ট 3। তো তার আগে কিন্তু ক্লাস আছে, চলে আসেন। কালকে আমরা নিন্দনীয় নরহত্যা এবং খুন, এবং এই আমরা আশা করি এই যে যতটুকু পড়ছি আর নিন্দনীয় নরহত্যা খুন, দেখবেন যে আল্লাহ কপাল ভালো রাখলে এইটুকুর থেকেই একটা বেঁধে গেছে। ঠিক আছে? তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেক কিছু বোঝার আছে। ভালো থাকেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আগামীকাল সকাল 8টায় ক্লাস, 10টায় পরীক্ষা।